প্রমুখ সারাদিন বুট্টুকে তন্ন তন্ন খুঁজেও কোনো আশানুরূপ ফল পেল না। রাত 12টা বেজে যায়। এখন কোনোভাবেই বাসায় পৌঁছানো যাবে না। প্রমুখ শেষে বসলো একটি টঙের দোকানে। 1 কাপ চা অর্ডার করে বলল কবিরকে, আশেপাশে একটা হোটেল বুকিং করো। বুট্টুর খোঁজ না নিয়ে আমি ফিরব না। কবির বেঞ্চে আরাম করে বসলো। বলল, কতদিনের জন্য বুক করব? তাও কি আমাকে বলে দিতে হবে? আহাম্মক কোথাকার। কবির দমে যায়। সে প্রমুখকে বসিয়ে রেখে চলল হোটেলে থাকার ব্যবস্থা করতে। প্রমুখ খুব আয়েশ করে চায়ে চুমুক দিয়ে চোখ বন্ধ করল। তখনই এক নারীর চিত্র ভেসে আসে তার চোখে। প্রমুখ কেঁপে ওঠে। কি হচ্ছে তার সাথে? সে মনে মনে আয়তুল কুরসি পড়ে মাথা জাকিয়ে বলল, দূর হ পেতনি, পেতনি দূর হ বলছি। আমার পিছে লেগেছিস কেন? বড়সড় একটা দম নিয়ে খালি রাস্তায় কিছুক্ষণ হাঁটল। 30 মিনিট পর কবির গাড়ি নিয়ে এসে প্রমুখের সামনে ব্রেক কষে বলল, সব ব্যবস্থা হয়ে গেছে স্যার, উঠে আসুন। গাড়িতে উঠে বসলো প্রমুখ। বাতাসের গতিতে তারা চলল পাশের হোটেলে। সিরাজ সকালে গোসল করে পরিপাটি হয়ে নেয়। সব রান্না কিছুক্ষণ আগেই শেষ। তার মা বসে আছে সোফায়। মাঝে মধ্যে মেয়ের কর্মকাণ্ড আর চোখে পরখ করছে। সিরাত বিষয়টি খেয়াল করে ঠোঁট টিপে টিপে হাসে। গলা খাঁকড়ে দিয়ে উঁচু কণ্ঠে বলল, আমাকে দেখার এমন কিছুই নেই। আই নো আমি সুন্দরী, দেখতে হবে না। কার মেয়ে? তাইমা খানম কপাল কুঁচকে কপট রাগ দেখিয়ে তাকায়। মুহূর্তে উচ্চস্বরে হেসে উঠে বলে, এক সর মেরে দাঁত সব ফেলে দিব। বেয়াদব, সর মারো আর যাই করো না কেন, সত্যি কখনো লুকোনো থাকে না। তাইমা খানম গাল ফুলায়, মুখ অন্যদিকে করে বসে রইল। সিরাত ভার্সিটির জন্য রেডি হয়ে খাবার টেবিলে বলে 1 প্লেটে ভাত বাড়ে। তাইমা খানমকে টেনে চেয়ারে বসিয়ে এসে অন্য চেয়ারটায় বসে। এরপর মায়ের দিকে প্লেট বাড়িয়ে বলল, অনেক রেস্ট করেছ, আবার খেটে খাও। তাইমা খানম মুখ বাঁকালো, বলল, আমার কথা কি শুনিস? তাহলে আমি কেন তোর কথা শুনবো? শুনি না? না। তাইমা খানম বাত মাখিয়ে জবাব দেয়। সিরাত ব্রু কুচকে বলল, অকারণে কেন রেগে আছো আমার উপর? রেগে থাকা কি উচিত না? হুম। তাইমা খানম 1 লোকমা ভাত সিরাতকে খাইয়ে বলল, ছেলেটাকে তোর পছন্দ না? কোন দিকে খারাপ আমাকে বুঝিয়ে বল। সিরাতের অটোমেটিক খাওয়া বন্ধ হয়ে যায়। তার চোখে ভাসে কাল রাতের কথা। সাফওয়ান যখন উল্টাপাল্টা কথা বলল, তখন লজ্জায় সিরাত কল কেটে দেয়। বালিশে মুখ গুজে পড়ে রইল অনেকক্ষণ। এরপর ছোট্ট টেক্সট পাঠিয়ে বলল, কাল ভার্সিটির সামনে থাকবেন, কথা আছে, আজকে ঘুমাই, বাই। মায়ের মৃদু ধাক্কায় হুঁশ ফিরে তার। কিছুটা অপ্রস্তুত হয়ে চোখ পিটপিট করে বলল, কি বলছিলে? আবার বলো। তাইমা রেগে যায়। প্লেট টেবিলে রেখে উঠে পড়ল তৎক্ষণাৎ। এতক্ষণ কাকে কি বোঝালো সে? কোন ভাবনায় ডুবে থাকে সে? হাত ধুয়ে রুমে যেতে যেতে বলে, কথায় মনোযোগ থাকলে একবারেই শুনতি। প্রায় 10 বার বললাম, তাও বলছিস তুই শুনিসনি? তবে কখনোই শুনবি না তুই। যা, ভার্সিটি চলে যা। সিরাত হালকা ডোক গিলে চোখ বন্ধ করে হাত মুষ্টিবদ্ধ করে বিড়বিড় করল, সাফওয়ান আমার মাথাটা আপনি এলোমেলো করে দিচ্ছেন, জাস্ট অসহ্য ব্যথা মানিয়ে দিচ্ছেন। সিরাতের খাওয়া আর হলো না। রুম থেকে ব্যাগ কাঁধে নিয়ে ওয়াটার বোতলটা তুলে নেয়। আজ নতুন টিউশনিও যেতে হবে। রাস্তায় সাফওয়ানের সাথে তখন না হয় আলাপ করতে করতে যাওয়া যাবে। মেন দরজায় এসেই বলল, মা দরজা লাগিয়ে দাও, আজ নতুন টিউশন আছে, ফিরতে বিকেল হবে। রিকশায় উঠে ভার্সিটিতে পৌঁছে যায় সিরাত। হন্তদন্ত হয়ে সিঁড়ি দিয়ে ক্লাসে প্রবেশ করতে একটি মেয়ের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। সিরাত চমকে যায়। তার ঠিক মনে আছে মেয়েটি থেকে বেশ দূরত্ব রেখে যাচ্ছিল সে। তবুও ক্লাস টাইম শুরু হয়ে যাওয়ার গায়ের কাপড় ঝাড়তে সে মেয়েটি ব্যথাতুর গলায় বলল, আই এম সরি, আসলে আমি দেখতে পাইনি। সিরাত উঠে দাঁড়িয়ে জবাব দেয় মিষ্টি হেসে, ইটস ওকে, আমারই ভুল। কথাটা শেষ করতে আর পারল না সিরাত, কারণ সামনের মেয়েটিকে সে চিনে। শুধু সিরাত নয়, বরং এই ভার্সিটিও বাহিরের মানুষও চিনে। সিরাত শক্ত করে দাঁড়ালো। মেয়েটির চোখে কালো দাগ বসে গেছে। সিরাত চট করে বলল, তুমি ঠিক আছো? সরি আপু, আসলে আমারই ভুল। মেয়েটি হাত বাড়িয়ে থামতে বলল। সিরাত এবার একটু সাহস নিয়ে বলে, আমি যদি মিথ্যে না হয়, তবে তুমি কি সে মেয়ে যার সাথে প্রমুখ চৌধুরী বিশ্রী কাণ্ড ঘটিয়েছে ভরা রাস্তার মাঝে? মেয়েটি তাচ্ছিল্যের হাসি হাসল। অদর বাকিয়ে হেসে কথাটি এড়াতে চায়। সিরাত নিজের ভুল বুঝল। মেয়ে মানুষের মন দুর্বল, এভাবে বলা ঠিক হয়নি। শেষে খুবই কাতর হয়ে সিরাত বলল, ক্ষমা করবেন আপু, ওই ছেলেটাকে আমি সহ্য করতে পারি না। তার লজ্জা ছিটে ফোটাও নেই। সে রাস্তাঘাটে যা করে বেড়ায় তার নিজের কাছে সেটাই ঠিক, অথচ কেউ প্রতিবাদ করতে গেলে যা তা করে বসবে। আপনাকে চুমু খেয়ে রাস্তা যে অসম্মান করলো সেটা কেউ দেখবে না। দোষ পড়বে সেই আমাদের মেয়েদের উপরই, আমরাই দোষী।
মেয়েটি তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নেমে যেতে যেতে বলে, সমস্যা নেই, এসব ভুলাই ভালো। আমি শক্ত আছি এই অনেক, তার শাস্তি সেই পাবে। সিরাত আফসোস করল, কাল মেয়েটির জায়গায় যদি সে থাকতো তখন উপায় কি? না হোক, তবু বলা তো যায় না। হঠাৎ কিছু মনে পড়তে সিরাত চেঁচিয়ে ওঠে, আপু, তোমার নামটাই তো জানা হলো না। মেহরিমা মেহু। ধন্যবাদ আপু, আমি সিরাত। কোনো দরকার পড়লে অবশ্যই জানাবে। কথা বলে আলতো হেসে ক্লাসের উদ্দেশ্যে পা বাড়াই। এ সমাজে কিছু হলেই মেয়েদের দোষ। ছেলের কারণে ডিভোর্স হলেও মেয়েদের দোষ। প্রেমে ব্যর্থ হলো সেই মেয়ে। শুধু মেয়ে আর মেয়ে। মেহুর জায়গায় সিরাত হলে ভার্সিটি তো দূরের কথা, ডিপ্রেশনে মনে হয় সুইসাইড করতেও দুইবার ভাবত না। কারণ তার মনটা দুর্বল। ভাগ্যিস মেয়েটি প্রতিবাদী, শক্ত ধাঁচের, নয়তো প্রমুখের মতো ছেলেকে থাপ্পড় মারার সাহস দেখায় কোথায়। ভার্সিটি শেষ করে রাস্তায় সাফওয়ানের জন্য অপেক্ষা করছে সায়রা সিরাত। প্রায় 10 মিনিট দাঁড়িয়ে থেকে সায়রা বলল, ভাই আর কতক্ষণ? টিউশনি করতে যাবি না? বিরক্ত, ওই বেটা আসছে না কেন? সিরাত ঠোঁট এলিয়ে ঘড়ির কাঁটায় চোখ দিয়ে বলল, কি জানি, আর 10 মিনিট তাহলে অপেক্ষা করি। ফোন দে, গোড়ার ডিপ। ভালো কথা মনে করেছিস। সিরাত কল করলো সাফওয়ানের নাম্বারে। প্রথমবার রিং হতে সাফওয়ান বলল, একটু অফিসে যেতে হলো আজ, তাই দেরি করছি। সিরাত, জাস্ট 2 মিনিট, আমি আসছি। আচ্ছা, জলদি আসুন। সিরাত ফোন কেটে অসহায় চোখে তাকায় সায়রার দিকে। সায়রা বুক কিঞ্চিত করে বলল, সমস্যা কি ভাই? বেটায় আসবে না? সিরাত হঠাৎ চিল্লিয়ে সায়রাকে জড়িয়ে ধরে বলল, জাস্ট 1 মিনিট, সে আসছে। সায়রা বরকালো, কিছুটা অপ্রস্তুত হয়ে নড়ে চড়ে দাঁড়ায়। এরপর ঠোঁট টিপে হেসে টিপ্পনি কেটে বলে, ও মা, এই কয়েকদিনে সে হয়ে গেল। হায় হায়, তবে কি ভাববো? বাইয়ে থেকে সাইয়া হওয়ার চান্স আছে। সিরাত লজ্জা পেয়ে সায়রার বাহুতে মৃদু ধাক্কা দিয়ে বলে, যা, সবসময় দুষ্টু কথা কেবল। সায়রাত খিলখিল করে হেসে ওঠে। তখন তাদের সামনে দ্রুত গতিতে একটি লাল গাড়ির জোরে ব্রেক কষে থামে। সিরাত রাস্তার দুলোই চোখ বন্ধ করে রয়। তখনই দরজা খুলে সাফওয়ান বলল, গাড়িতে উঠো সিরাত। শুধু সিরাতকে নিয়েই ঘুরে বেড়াবেন? অন্য নারী কণ্ঠ কানে যেতে সাফওয়ান কপাল কুঁচকে তাকায়। ততক্ষণে সিরাত চোখ খুলে সোজা হয়ে দাঁড়িয়েছে। সাফওয়ান মারাত্মক হেসে বলল, জি ছোট বোন, আপনিও আসতে পারেন। আপনি আমাকে চিনেন? সাফওয়ান এক পলক সিরাতের দিকে তাকায়। অদর বাঁকিয়ে হেসে বলল, চিনব না? এত সুন্দর মেয়ের পাশে তার প্রাণের সখী না হয়ে আর কে হবে? আই এম শিওর আপনি সিরাতের বেস্ট ফ্রেন্ড, তাই না মিস সিরাত? সাফওয়ানের মুখে নিজের নামটা শুনে কিছুটা অপ্রস্তুতি হয়ে যায় সিরাত। সায়রা খিলখিল করে হাসছে। সিরাত মাথা ঝাঁকিয়ে বলল, জি ঠিকই বলেছেন, তবে দুজন আসুন, এই অদমের গাড়িতে উঠে ধন্য করুন। ঠিক করেই হেসে ওঠে দুই বান্ধবী। সাফওয়ান গোলার চোখে তাকিয়ে রয় সিরাতের হাত ডেকে দাঁত বের করা হাসির দিকে। সায়রা সিরাতকে উঠিয়ে দিল গাড়িতে। এরপর সাফওয়ানকে বলল, আজ আমার তাড়া আছে, আমার বান্ধবীকে আপনার কাছে জমা রাখলাম, কিছু হলেই পুলিশে ধরিয়ে দিব বলে রাখলাম। আমার সাচ্ছ কিন্তু পুলিশ অফিসার। সায়রা সিরিয়াস কথায় সাফওয়ান বরকে যায়। সিরাত ওর দিকে চোখ গরম করেই তাকায়। খচ্চর মেয়ে, সবসময় দুষ্টুমি করার ধান্দা, তাই না? সাফওয়ান অবাক হয়ে গোল গোল চোখে তাকায় সায়রার দিকে। হাঁটুর বয়সে মেয়ে তাকে থ্রেট দিচ্ছে, তাও আবার তারই ভালোবাসার মানুষের কিছু হলে বলিও সে কিছুই হতে দিবে না। তারপর হঠাৎই হাহা করে হেসে অনবরত মাথা জাগায়। গাড়ি স্টার্ট দিয়ে সায়রার উদ্দেশ্যে উচ্চস্বরে বলল, আমি বেঁচে থাকতে কিচ্ছু হতে দিব না। এই হৃদয়ে প্রাণ আছে যতক্ষণ, সিরাতকে আগলে রাখবো আমি ততক্ষণ। নতুন বাচ্চা দুটোকে খুব মনোযোগ সহকারেই পড়াচ্ছে সিরাত। বাচ্চা দুটির নাম অর্ণব আর আয়ানা। দুটি লক্ষ্মী বাচ্চা বাধ্য ছেলের মতোই ড্রয়িং করছে। এখানে এসে সিরাত বেবি ছিল, তাদের পড়ার টেবিলে বসানোর জন্য হয়তো অনেক কাঠখোট্টা পোয়াতে হবে, কিন্তু বাবুদের মা ভীষণ আদরে আদর করে ডেকে পরিচয় করিয়ে দিল। সিরাতকে তারা তীক্ষ্ণ নজরে দেখে, বিস্ময় নিয়ে গোল গোল চোখে তাকায়। সিরাত মিষ্টি হেসে হাত বাড়িয়ে বলল, হ্যালো, আমি সিরাত। অর্ণব গম্ভীর হয়ে তাকায় আয়ানার দিকে। আয়ানা তখনই সিরাতের সাথে হাত মিলিয়ে বলল, আমি আয়ানা। জবাব দিয়ে অর্ণবের দিকে আঙ্গুল তুলে বলল, এটা কুমড়ো পটাশ। বলে মুখ চেপে খিক খিক করে হেসে ওঠে। সিরাতও হাসছে। কি দুষ্টু মেয়েটা। অর্ণব রাগে দাঁত কটমট করে তাকায়, মাথায় চট করে সাটি মেরেই বলল, তুই কটকটি, কালো বাদর। আয়ানাও মুহূর্তে রেগে যায়, মায়ের সামনে দাঁড়িয়ে চিল্লিয়ে ওঠে। সিরাত কানে দুহাত চেপে অসহায় মুখে দাঁড়িয়ে আছে। তাদের মা ব্যাপারটা সামলাতে দুজনকেই আদর করলো। আয়ানা গাল ফুলিয়ে সিরাতের হাত ধরে পড়ার টেবিলে বসায়। অর্ণবও গেল। সেই থেকে সিরাত যা যা পড়তে বলেছে সব মন দিয়ে পড়ছে। তাদের মা কলি শিকদা চার বিস্কিট নিয়ে আসলেন। সিরাতের সামনে দিয়ে বলল, ম্যামকে জ্বালাবে না, মনে থাকবে?
আয়ান আর অর্ণব বাধ্যগত সন্তানের মতোই মাথা ঝাঁকায়। সিরাত হাসল। তাদের মাথার চুল এলোমেলো করেই বলল, আমাকে পছন্দ হয়েছে? কার কার গিফট পেতে ভালো লাগে? দুজনেই একতালে বলল, তুমি খুবই মিষ্টি, রসমালাইয়ের মতো। তাই না আম্মু? কলি মিষ্টি হেসে বেরিয়ে গেল। তৎক্ষণাতে আবারও তারা বলল, গিফট পেতে খুবই ভালো লাগে, আমি চাই। সিরাত চা খেয়ে আড্ডায় বসলো। প্রথম দিন পড়ার তালে রাখলে বাচ্চাগুলো বিরক্ত হয়, তাই ফ্রি হওয়ার জন্য আরাম করে বসলো। আজ ক্লোজ হওয়া যাক, তবেই টিউশন করে মজা। নয়তো বাচ্চারা ভয় পায়, পড়তে চায় না। হিতে বিপরীত হলে আবার সমস্যা। আস্তে আস্তে কৌশলে মন বসাতে হবে বইয়ে। সিরাত দুহাত টেবিলে রেখে বলল, প্রতিদিন পড়া হোমওয়ার্ক কমপ্লিট করলে দুজনে দুটো চকলেট গিফট। তোমরা রাজি? ম্যাম যা বলবে শুনতে হবে, ঠিক আছে? দুজন খুশিতে হৈ হৈ করে চেয়ার থেকে উঠে দাঁড়ায়। সিরাতে দুপাশে দাঁড়িয়ে চাপটে ধরে আনন্দে। চোখে মুখে খুশি উপসে পড়ছে চকলেটের লোভ। ম্যামের কথা শুনবো। চকলেট অনেক মজা, আমি খাবো। অর্ণবের সাথে আয়ানাও জেদ ধরল। সিরাত দুজনকে আদর করে গালে চুমু খায়। টেবিলে বসিয়ে গল্পের সাথে টুকটাক পড়াশোনা করায় সিরাত। মন খুলে অনেক আড্ডা দিল। টিউশন করিয়েও হৃদয়ের ক্ষত হালকা করা যায়। বাচ্চাদের সাথে মিশলে সব কষ্ট কোথায় যেন হারিয়ে যায়। সময় শেষে সিরাত তাদের বিদায় দিয়ে বেরিয়ে আসলো। সাফওয়ান চলে গেছে তাকে নামিয়ে। গাড়িতে টিপ্পনি কেটে সেই কথা বলার পর সিরাত লজ্জায় জানালার বাহিরে মুখ করেছিল। সাফওয়ান হাজার ডাকলেও ঘুমের ভান ধরে চোখ বন্ধ করে রাখে। বাপটা যেন এমন, কানের কাছে ডোল পিটালো আর ঘুম ভাঙবে না। শেষে সাফওয়ান বুঝতে পেরে উচ্চস্বরে হেসে নিয়ে আসলো সঠিক লোকেশনে। হঠাৎই ব্রেক কষার ফলে সিরাত দরপড় করে পাশ ফিরে বলল, কি হলো? সাফওয়ান তাকায় এক দৃষ্টিতে। মৃদু হেসে ঠোঁট কামড়ে সামনে ইশারা করে বলল, আমরা এসে পড়েছি ম্যাম। সিরাতের হুঁশ ফিরে। সে বাহিরে নজর দিয়ে কপাল কুঁচকে বলল, ও এসে পড়েছি। কথা শেষে ডোর খুলে বেরিয়ে আসে। কাদের ব্যাগ শক্ত করে ধরে এগিয়ে যায় বাসার ভিতর। তখনই কানে আসে সাফওয়ানের গলা, সিরাত, একটা থ্যাঙ্কস অন্তত ডিজার্ভ করি। সিরাত জিহ্বায় কামড় দেয়। চোখ খিসে পিছনে ঘুরল। জোরপূর্বকে হেসে বলল, থ্যাংক ইউ ভাইয়া। এখন তাহলে আসি, আমার দেরি হয়ে যাচ্ছে। সাফওয়ান মাথা এলিয়ে গাড়িতে বসল। ভাবনায় বোধ হয়ে সিরাত রিকশার ঝাঁকিতে হুঁশে এলো। তখন বিকেলের শেষ প্রহর। রিকশা থামার ধাক্কায় ভাবনা ছুটে যায়। ফার্স থেকে টাকা দিয়ে গেটের ভিতর ঢুকে। আজকাল সাফওয়ানের নামক অসুখ সারা দেহে যেন ছড়িয়ে পড়েছে। সারাক্ষণ মনের গহীনে ওকিঝুঁকি করে। দীর্ঘশ্বাস ফেলল সে। তার অতীত সাফওয়ান কীভাবে নেবে? নিশ্চয় খারাপ মেয়ে ভাববে। অতীত শুনে দূরে পালিয়ে যাবে। কে না চায় তার বিয়ে করা বউ পবিত্র হোক, কারো ছোঁয়া না পাক, শুধুমাত্র তার দেহে প্রথম স্পর্শ থাকুক। বিয়ের আগে একটি ছেলের সাথে ঘনিষ্ঠ হওয়া ভয়ঙ্কর পাপ, সেটা টাকার লোভে হোক কিংবা নিরুপায় হয়ে। সবাই চায় তার জীবনসঙ্গী শুধুমাত্র তার ভালোবাসায় ডুবে থাকুক। তার দেহে অন্য কোনো পুরুষের চিহ্ন কেন থাকবে? তাকে ঠকানো হবে। পরে সে যতই মেনে নিক না কেন, তবুও কোনো একদিন খোঁচা দিয়ে কথা বলতেও পিছপা হবে না। কিন্তু সিরাত চায় না কেউ তাকে কথা শোনাক। দরকার হলে মাকে নিয়েই জীবন কাটিয়ে দিবে। শক্ত হাতে সংসার চালাবে। সিরাত ভাবল সাফওয়ানকে সব বলবে। এভাবে দিন বাড়লে দুর্বল হবে, মায়া জন্মাবে একে অপরের প্রতি। টান মায়া হলে সমস্যা, শেষে দুজনেই কষ্ট পাবে। সিরাত সব ভেবে দরজা নক করল। তাইমা খানম দরজা খুলে ভিতরে আসে। মেয়ের দিকে তাকাতে বুকটা মোচড় দিয়ে ওঠে। মুখটা সারাদিনের ক্লান্তিতে শুকিয়ে গেছে। গলার হাড় স্পষ্ট। সারা মুখে তেল তেলে ঘাম। চুলগুলো বাহিরে ময়লায় উস্কো খুস্কো। মুখটা হু হু করে মেয়ের কষ্টে কেঁদে ওঠে। এভাবে বসে থেকে মেয়ের কষ্ট কয়জন মাস হইতে পারে। মায়া হলো ভীষণ। সিরাত রুমে গিয়ে ফ্যানের পাওয়ার বাড়ায়। বিছানায় দপ করে শুতে তাইমা খানম বলল, চুলে ভালোভাবে শ্যাম্পু করে আয়, আজ খুব যত্নে তেল মেখে দিব। সিরাত ব্রুকুসকে তাকায়। কিছু পরিমাণ চুপ থেকে ভাবলো কিছু, তারপর চট করে উত্তর দেয়, মা, তুমি কি কোনোভাবে আমাকে ইমপ্রেস করার ট্রাই করছো? তাইমা খানমের চাপা ঝুলে যাওয়ার উপক্রম। সে কথার মানে বুঝতে না পেরে বলল, ইমপ্রেস করার চেষ্টা করব কেন? আয়নায় নিজেকে একবার দেখেছিস কেমন কালো দেখা যায়? নিজের যত্ন নেওয়া কবে শিখবি? সিরাত পাশে ফিরে মায়ের কোলে গুটিসুটি মেরে মাথা রেখে বলল, আমি ভাবলাম ওই সাফওয়ানের কথা। কথা বলে পুনরায় বলবো, যত্ন নেওয়ার সময় আছে তোমার মেয়ের? সারাদিন 1 মিনিট নিজের জন্য পাই কোথায় বলো? তাইমা খানম এতক্ষণ বুকে চেপে রাখা কষ্ট বের করে দিল। মেয়ের মাথায় হাত বুলিয়ে কেঁদে ওঠে। অজরে কান্না করে বলল, আমি মরলেই ভালো হতো, এভাবে কষ্ট দেখতে পাচ্ছি না। সিরাত হতবাক হয়ে যায়। তড়িৎ গতিতে উঠে মাকে জড়িয়ে ধরে গলা ধরেই বলল,
এসব কি বলছো তুমি? তোমার কিছু হলে আমি কোথায় যাব? এভাবে পালিয়ে যাবে আমাকে একা রেখে? আচ্ছা কি চাও তুমি বলো তো? যা বলবে তাই শুনবো। তবুও এসব কখনোই মুখে আনবে না তুমি। তাইমা খানম কিছুক্ষণ কেঁদে চোখ মুছল। মেয়ের কপালে চুম্বন করে বলল, গোসল করে আয় সময় নিয়ে। আর কিছু চাই না, বিয়েও করতে হবে না। সিরাত মিষ্টি হাসে। মায়ের বুকে ছোট্ট বিড়াল ছানার মতো চুপটি করে রইল। তাইমা খানম বলল, এটাই বেঁচে থাকার সম্বল আমার। আজ জেদ করব না, কোনো কিছু নিয়ে জোরও করব না। লাভ ইউ মা, তুমি আমার শ্রেষ্ঠ মা। মায়ের বুকে কিছুক্ষণ থেকে গোসলে গেল। প্রতিদিন জার্নি করে এসে কোনো মতো গোসল করেই খেয়ে দিয়ে পড়তে বসে। আজ লম্বা সময় শাওয়ার নেয়, চুলে শ্যাম্পু করে, এরপর রুমে এসে দেখে তার মা ভাতের প্লেট নিয়ে বসে আছে। সিরাত হাসলো। বারান্দায় কাপড় মেলে বসলো মায়ের সামনে। তাইমা খানম নিজের হাতে খাইয়ে দেয়। সিরাতও এক লোকমা তাইমাকে খাইয়ে দিল। সিরাত মুখের খাবার শেষ করে বলল, তোমার এতটুকু আদর নিয়েই আমি সারাটা জীবন কাটিয়ে দিতে পারবো। সারা জীবন কি কেউ বেঁচে থাকে? যখন থাকবো না তখন কি করবি তুই? তৎক্ষণাৎ সিরাতের মুখটা মলিন হয়ে যায়, বুকের ভিতর হাহাকার বয়ে যায়। কিছুক্ষণ পর অস্পষ্ট স্বরে বলল, তখন দেখা যাবে। এবার তুমি আমায় খাইয়ে দাও। তাইমা খাইয়ে দিয়ে জোর করে বাসায় চুলে তেল দেওয়ার জন্য বসায়। সিরাত নাক ছিটকায়। এসব মোটেও তার ভালো লাগে না। শেষে তাইমা চোখ পাকিয়ে তাকানো দেখে গাল পুড়িয়ে বসলো। তাইমা যত্ন করে সারা মাথায় তেল মেখে দেয়। মাথা মেসেজ করায় সিরাত প্রাণ ভরে শ্বাস নেয়। তার ভীষণ শান্তি লাগছে। মায়ের ঋণ শোধ হবে না কোনোদিনও। তার ভালোবাসা যে অপুরন্ত, কোনো স্বার্থ নেই। প্রমুখ আজও সারা দিন শহরের অলিতে গলিতে খুঁজে বেরিয়েছে বুট্টুকে। শেষে কিনা হতাশ হয়ে গাড়িতে মাথা চেপে বসল। কবির সামনে ভাবুক দর্শক হয়ে দাঁড়িয়ে আছে। কম সময় খোঁজেনি তারা, তবু ওই বজ্জাত বেটার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। প্রমুখ ঘন ঘন শ্বাস ফেলল। নিজেকে যথেষ্ট কন্ট্রোল করে বলল, বেটা বদমাস, একবার হাতের কাছে শুধু পাই, আমাকে দড়ি দুটো গুড়ানোর স্বাদ সারা জীবনের জন্য গুছিয়ে দিব। আর আগে কটমট করে দাঁত চেপে আসে। কবির গলা খাঁকড়ি দেয়, একটু নড়ে সড়ে বসল। কিছু মনে না করলে একটা কথা বলি? প্রমুখ অগ্নি চোখে তাকাই। চোখ তার লাল বর্ণ ধারণ করেছে। দাঁতে দাঁত চেপে বলল, তোমার জ্ঞান শোনার জন্য প্রতি মাসে টাকা দেই? তুমি আমার অ্যাসিস্ট্যান্ট নাকি আমি তোর? কবির শুকনো ডোক গিল। সে কখন বলল প্রমুখ তার অ্যাসিস্ট্যান্ট? সে পা বাড়িয়ে দূরে যেতে তেতে ওঠে প্রমুখ। এক পা নড়লে ওই ঠ্যাং আমি ভেঙে দিব। মুহূর্তে ভয়ে আটসাট হয়ে আগের স্থানে এসে দাঁড়ায় কবির। এমনিতেই প্রমুখ 2 দিন রোদে পুড়ে বুট্টোর সন্ধান পায়নি। মাথায় রাগ চড়ে আছে। এখন আবার খেপিয়ে দিলে ভয়াবহ সমস্যা হবে। দেখা যাবে সত্যি সত্যি ঠ্যাংটা ভেঙে দিয়েছে। প্রমুখ চোখ বন্ধ করে ভাবল, এভাবে খুঁজলে ইহ জীবনেও পাবে না। কিছুক্ষণ মস্তিষ্ক খাটিয়ে কল করলো তার দলের রায়হানকে। রায়হান, 20 জন লোক নিয়ে কুমিল্লায় চলে আয় সন্ধ্যার আগে। জাস্ট 40 মিনিট আমার সামনে দেখতে চাই, নয়তো সব কটার মাথায় গুলি ঠুকে দিব। একদমই কথাটা বলে কল কেটে দেয়। কবির সেখানে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। প্রমুখ কপাল কিঞ্চিত করে বলল, দাঁড়িয়ে থাকার জন্য এনেছি? আহাম্মক, আমি ড্রাইভ করে হোটেলে যাব? কবির শর্ট করে উঠে গাড়িটা স্টার্ট দেয়। হোটেলে পৌঁছে প্রমুখ খাবার অর্ডার দিল। খুবই খিদে পেয়েছে তার। কবিরও ফ্রেশ হতে যায়। প্রমুখ রায়হানকে টেক্সট করল, আজ সারা রাত বুট্টুকে খুঁজবি, নয়তো ছাড়বো না কাউকে। কালকের মধ্যে সন্তুষ্টজনক আমি খবর চাই। গায়ের কাপড় খুলে শাওয়ার নিয়ে আসলো। তারপর কবির আর প্রমুখ পেট পুড়ে খেয়ে আরামে গায়ে এলিয়ে দেয় বিছানায়। বুট্টুর চিন্তায় বুঁদ হয়ে আছে সে। লোকটা এত চতুর, যার কাউকে খুঁজতে 1 ঘন্টা সময় লাগে না, সে 48 ঘন্টা ধরে একটি লোককে খুঁজেই যাচ্ছে। দীর্ঘশ্বাস ফেলল সে। চোখ বুজে আসছে ঘুমে। মধ্যরাতে স্বপ্নে আজ হঠাৎ করে তার মাকে দেখতে পেল। তার মা একটি কিশোরী মেয়ের সাথে হেসে খেলে কথা বলছে। তারই রুমে বসা 2 জন। মেয়েটিকে সে চিনে। ঘুমে মনে করার চেষ্টা করলো প্রমুখ। মেয়েটির হাসি, কথা বলা সে আগেও কোথাও দেখেছে বলে মনে হচ্ছে। হঠাৎই মশার কামড়ে ঘুম ভেঙে গেল প্রমুখের। দরপড়িয়ে উঠে অনুভব করলো দর দর করে সে ঘামছে। তার মা। সে আগের মতোই লাবণ্যময়ী চেহারা। প্রমুখ ডোক গিলে শুকনো গলা বেজালো। হাত বাড়িয়ে রুমের লাইট জ্বালালো। পাশ থেকে গ্লাসে পানি নিয়ে ভাবল, এতক্ষণ স্বপ্নের কথা। কে সে মেয়ে? কেন এলো তার স্বপ্নে, তাও মায়ের সাথে? চিন্তা মস্তিষ্ক পাকা পাকা লাগছে তার। মায়ের কথা মনে হতে ফোন বের করলো। সময় এখন রাত 4টা। বড় নিঃশ্বাস ফেলে সে। কিছুক্ষণ সারা রুম পায়চারি করে। তারপর বারান্দায় বসলো। রাতের আকাশের তারার দিকে তাকিয়ে বলল, এ কেমন স্বপ্নে ধরা দিলে মা? আমি একটু শান্তি চাই। তোমার কোল হারিয়েছি।
একটু কোলে মাথা রাখার জায়গা দিবে? ওই মেয়ে কে ছিল? মাথায় আমার আসছে না। আমাকে ছেড়ে কেন চলে গেছো মা? নিষ্ঠুরে পৃথিবীতে একা রেখে যেতে বুক কাঁপলো না? তো আমি এখন পাষাণ। খুশি তোমরা? বাবাও খুব খুশি। একটু বাবা মায়ের ভালোবাসায় সুখে থাকতে দিল না ওরা। ওদের সবাইকে আমি খুন করব। আমার খারাপ হওয়ার জন্য ওরাই দায়ী। মনের সব লুকিয়ে রাখা কষ্ট এক এক করে বলল প্রমুখ। রাতে তার আর ঘুম হলো না। বারান্দার মেঝেতে শুইয়ে কাটিয়ে দেয় শেষ রাত পর্যন্ত। সকালে উঠে কবিরকে আসতে বলল রেডি হয়ে। আজই শেষ, যেভাবেই হোক। দরকার পড়লে গুহা থেকে টেনে বের করবে। রায়হান সবাইকে নিয়ে রাত থেকে খুঁজছে। জন করে দলভাগ হয়ে ছড়িয়ে যায় শহরে। সিফাও বাদ নেই। কবির দরজা নক করতেই প্রমুখ বেরিয়ে আগে আগে যায় গাড়ির কাছে। কবিরও চুপ রইল। মন দিয়ে ড্রাইভ করলো সে। থামলো মার্কেটের কাছে। এখানে অনেক ভিক্ষুক বসে থাকে। যারা যারা মার্কেটে যায় সবাই কিছু না কিছু দান করে। প্রমুখ কয়েকটি ভিক্ষুককে বলল, মতিনকে চিনেন? সেও কুমিল্লায় ভিক্ষা করে। সেখান থেকে একটি লোক বলল, মতিন নামের কত মানুষ বইয়া থাকে টাকা লাইগা, আর কথাও কও। প্রমুখ 2 দিন ধরে এই সমস্যাতেই পড়েছে। ছবি না থাকায় সহজ, সমস্যাও জটিল। প্রমুখ বর্ণনা দিল কয়েকজনকে, সবাই মাথা নাড়িয়ে না করে। কবিরও খুঁজল এদিক ওদিক। শেষে সকাল 11টায় প্রমুখ অস্থির হয়ে বলল, খাওয়ার ব্যবস্থা করো, কাছের কোনো রেস্টুরেন্টে যাও। বসুন গাড়িতে। প্রমুখ গাড়িতে বসলো। কবির ড্রাইভ করার সময় বলল, রায়হান কি বলে? খুঁজছে, পেলে জানাবে। যতগুলো মতিন আছে সবার কাছে গিয়ে দেখলে কেমন হয়? অলরেডি 4 জন মতিনকে জিজ্ঞেস করেছি কবির। সেখানের কেউই বুট্টো নয়, তাদের পরিবার আছে। চোরের সাথে কথা বললে বোঝা যায় সে চোর। চোখ মুখে থতমত ভাব থাকে। কবি দীর্ঘশ্বাস ফেলে। প্রমুখের কথাই ঠিক। সে বুট্টুর উপর রেগেই বলল, শালা, তোকে একবার হাতে পাই তো লুকোচুরির জন্মের মতো মিটিয়ে দিব আমি। কথা শেষে লুকিং গ্লাসে চোখ যায়। প্রমুখ অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। বোরকে যায় কবির। অসহায় মুখ করে সামনে তাকিয়ে গাড়ি চালায়। রেস্টুরেন্টের সামনে গাড়ি গিয়ে থামালো কবির। প্রমুখ দরজা খুলে বের হতেই রায়হানের কল আসে তার ফোনে। চট করে রিসিভ করে বলল, কোনো খোঁজ পেলি? হ্যাঁ স্যার, আপনার বর্ণনায় একটি মতিনের খবর পেয়েছি। লোকটি নাকি হঠাৎ হঠাৎ উধাও হয়ে যায়। তাছাড়া বুটুও তো গা ডাকা দিত। এই মতিনও পুরনো ভাঙা ঘরেই থাকে। সবাই বলে সে পাগল, যেখানে ইচ্ছে চলে যায়। মনে হচ্ছে এটাই সে। আপনি একটু জলদি আসুন। প্রমুখের মুখে ফুটল বিজয়ী হাসি। সিটে বসেই বলল, লোকেশন মেসেজ করো কুইক। কল কেটে কবিরকে হাঁক ছাড়তে উঠে বসল। কবির বলল, পাওয়া গেছে স্যার? ইয়েস, মনে হচ্ছে এবার খেলা জমবে। অনেক পালিয়েছে হরিণ, এবার বাঘের থাবায় পড়তেই হবে তাকে। রায়হানে দেওয়া লোকেশন অনুযায়ী একটা বস্তির গলির সামনে গাড়ি থামায় কবির। প্রমুখ রাস্তায় বেরিয়ে আশেপাশে একবার নজর বুলায়। সামনের গলিতে দৃষ্টি নিক্ষেপ করতে রায়হানার তারই কয়েকটা ছেলেপুলে দেখা যাচ্ছে। প্রমুখকে দেখা মাত্রই তার কাছে আসলো। সুর টেনে লম্বা সালাম দিয়ে বলল, এই বস্তিতেই থাকে, চলুন। রায়হানের পেছন পেছন কবির আর প্রমুখ গেল। সেখানে একটা দোকান, সম্ভবত ছোটোখাটো মুদির দোকান। রায়হান সেই দোকানে গিয়ে বলল, স্যার, এই লোকটাই আমাকে সন্ধান দিল। প্রমুখ কালো চশমার ফাঁকে তীক্ষ্ণ নজরে সে কয়েক সেকেন্ড ওই লোকটিকে পরখ করে। লোকটির মনে হয় আগ্রহ বেশ। একটা ফকিরের জন্য এত বড় বড় মানুষ এখানে কি করছে? এতক্ষণ সেই কথা দমিয়ে রাখলো, আবার মুখ ফসকে বলল, কিছু মনে করবেন না, একটা কথা জিজ্ঞেস করি? রায়হান তাকালো প্রমুখের দিকে। সে ব্রু বাঁকিয়ে লোকটির চোখে চোখ রেখে বলল, জি বলুন। গলা খাঁকড়ি দেয় সে। আমতা করে বলল, মতিন পাগলরে খুঁজতেছেন কে? হেরে দিয়ে কাম কি আপনাগো? কবির চোখ বড় বড় করে রয়। রায়হান সহ আরও 2 ছেলে চুপ করে রইল। অযথা মুখ খোলা বিপদের লক্ষণ। যা বলার প্রমুখ কি বলুক। প্রমুখ চোখে চশমা শার্টের ভিতর গুজে গম্ভীর স্বরে বলে, আমরা না হয় যেতে যেতে কথা বলি। যদি তার বাসায় নিয়ে যেতেন খুব উপকার হতো ভাই। প্রমুখের কথায় লোকটির মন সদয় হলো। আহারে, কিভাবে ভাই বলে ডাকলো, নিশ্চয় ভালো মানুষ। সে একাল হেসে মতিনের ভাঙা ঘরের দিকে নিয়ে যেতে যেতে বলল, আর 2 মিনিট হাঁটলে মতিন পাগলার ঘর। এবার কন কি এত দরকার? আমরা প্রতি বছর এক এক শহরে গিয়ে সকল ফকির অসহায় মানুষদের সাহায্য করে থাকি। সাধারণত আমাদের দল ভাগ করা। এই জাস্ট 5 জন আমরা। এভাবে 5 জন 10 জন মিলে সাহায্য করি। যাদের থাকার জায়গা নেই, চলতে পারে না, তাদেরকে কিছু ব্যবস্থা করে দেই। প্রমুখের নরম গলায় কথাগুলো শুনে লোকটির চোখ খুশিতে চকচক করে। সেও অসহায়। একটি ঘরের মাঝে ছোট দোকান নিয়ে রেখেছে। স্ত্রী, সন্তান আর বয়স্ক মানিয়ে চলতে হিমশিম খাচ্ছে। লোকটি মাথা নিচু করে ভাবছে। কবিরের সাফা ঝুলে গেল। অবশ্যই আবার এমন কি? রায়হান ঠোঁট টিপে হাসছে। লোকটিকে চুপ থাকতে দেখে প্রমুখ মনে মনে হাসে। বরাট কণ্ঠে আবারও বলল, আমার কথা বুঝেছেন? লোকটির হুঁশ ফিরে। প্রমুখের দিকে তাকিয়ে ঘন ঘন মাথা ঝাঁকায়।
এরপর হঠাৎ মতিনের ঘরের কাছে এসে তার মনে প্রশ্ন জাগে। চটপট প্রশ্ন করল প্রমুখকে, কিন্তু মতিনের খোঁজ পেলেন কোথায়? রায়হান বিরক্ত হয়, এত প্রশ্ন কিসের? তার মাথা এমনিতেই ঠিক নেই, সারা রাত এক বিন্দু ঘুমানোর সময় পায়নি, তাই তিরিক্ষি মেজাজে বলল, ঢাকা। যেহেতু সে পাগল, তাকে আমাদের দলের এক লোক ডাকাতেই দেখেছে। আহারে, বেচারা খাবারের অভাবে ডাস্টবিন থেকে পাউরুটি তুলে খাচ্ছিল, তখনই মতিনের সাথে টুকটাক কথা বলে, তারপর আমাদের এসে জানায়। তারপরে আমরা সিদ্ধান্ত নিই কুমিল্লে এসে খুঁজবো। এবার ক্লিয়ার? নাকি আরও প্রশ্ন আছে? না থাকলে জলদি চলুন, আরও কাজ আছে আমাদের। লোকটি মনে মনে নিজের প্রতি বিরক্ত হলো। এ ভালো লোকদের কেন মেজাজ খারাপ করিয়ে দিতে হবে? সে মৃদু হেসে বলল, না মানে কইছিলাম কি, আমিও গরিব, একা সংসার চালাই, যদি আমারও একটু সাহায্য করতেন। আল্লাহ আপনার অনেক মানুষের সেবা করার তৌফিক দান করুক। প্রমুখ কটমট করে তাকায় লোকটির দিকে, দাঁতে দাঁত চেপে সংযুক্ত করল নিজেকে। এরপর জোরপূর্বক হেসে বলে, জি, সাধ্যমতো। লোকটি খুশিতে গদগদ হয়ে মতিনের ঘরের সামনে দাঁড়ায়। দরজায় আঙ্গুল দিয়ে ইশারা করে বলল, এই যে, এখানেই সে থাকতো, আপনারা যান, নাকি আমিও যাব? আপনি গিয়ে দেখে আসুন কি করে সে, বাহিরেই আছি আমরা। লোকটা রায়হানের কথা এগিয়ে যায়, দরজা হালকা চাপানো। প্রমুখ কবিরা রায়হানকে ইশারা করে লোকটির পিছন পিছন যেতে, যাতে বুট্টু পালানোর সময় খপ করে ধরে ফেলতে পারে। ওরা তাই করল। দরজার দুপাশে জহুরির চোখে অবলোকন করে। লোকটি দুহাতে দরজা ধাক্কা দিতে নড়ে চড়ে দরজা ক্যাচ করে খুলে যায়। লোকটি হেসে মতিন বলে ডেকে সামনে তাকাতে জোরে চিৎকার করে ওঠে। মুহূর্তে বয়ে অসাড় হয়ে জ্ঞান হারায় সে। প্রমুখ বউরকে এমনি চিল্লালো কেন? রায়হান আর কবির বিস্ময় নিয়ে ঘরের ভিতর তাকায়। সামনে যা দেখলো কোনো মতে বিশ্বাস করতে পারল না তারা। ভয়ে কম্পিত কণ্ঠে বলল, স্যার জলদি আসুন। প্রমুখ লাফিয়ে আসে ঘরে, চোখ তার সরা গাছ। সে কি সঠিক দেখছে নাকি ভুল? ছোট্ট একটি বিছানার উপর দড়ি দিয়ে ঝুলে আছে বুট্টু, দেহ মোটা সোটা, সারা গায়ে তেলা পোকা। ইঁদুরা শিকা হয়তো সারা রাত মাংস খুবলে খেয়েছে। বুট্টু শরীর থেকে আসছে বাজে গন্ধ। সে একদিন আগে মারা গেছে, কিন্তু সুইসাইড কেন করলো? মুখটা কেমন ভয়ঙ্কর হয়ে আছে, চোখ দুটো খোলা অবস্থায়। ঘরের জিনিসপত্র এলোমেলো। প্রমুখ শুকনো ডোক গিলে, এত দূরে এসে কি হলো? শেষ বড়সড় মাটি হয়ে গেল। আশার আলো নিভে গেল। কার জন্য এত দূর আসলো? কবির গামছে। বয়ম সে হত বিব্বল। লোকটা ফাঁসি দিল কেন স্যার? দপ করে মেঝেতে বসে পড়ল প্রমুখ। তাদের মাঝে থাকা দুটি ছেলে গাড়ি থেকে পানি এনে সেই দোকানদারের জ্ঞান ফেরায়। লোকটি জ্ঞান ফেরার সাথে সাথে এলোমেলো হেঁটে দৌড়ে চলে যায় বাসায়। প্রমুখ চুপ করে রইল অনেকক্ষণ। ভাবল হামিদুর রহমানের মৃত্যুর আগে বলে যাওয়া কথাগুলো। বুট্টু গিয়েছিল তার কাছে, ভয়ে আতঙ্কে মুখ দিয়ে আবল তাবল প্রলেপ গায়। বলেছিল মেরে ফেলবে, কাউকে বাঁচিয়ে রাখবে না। প্রমুখ উঠে দাঁড়ায়। তার ব্যাপক সন্দেহ হয় সুইসাইড নাকি খুন। কেন সে সুইসাইড করবে? তীক্ষ্ণ চোখে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো সারা ঘর। ঘরে একটা টেবিল, তাও উল্টো হয়ে মেঝেতে পড়ে আছে, হয়তো এটার উপর উঠে ঝুলেছে। একটি পানির গ্লাস আর জগ, পাশের দড়ি ময়লা দুটা কাপড় ছাড়া আর করে কিছু নেই। গন্ধে গা গুলিয়ে আসায় কবির আর রায়হান টিকতে পারল না। তারা নাক ডেকে বাহিরে গেল। প্রমুখ পকেট থেকে রুমাল বের করে নাক ডেকে বুট্টুর দেহের সব দেখল। সারা গায়ে কামড়ের মাংস ছিঁড়ে ফেলার দাগ, দেখতে ভয়ঙ্কর। প্রমুখ চোখ বন্ধ করে শ্বাস নেয়। হনহন করে ঘর থেকে বেরিয়ে ঘন ঘন নিঃশ্বাস নিয়ে নিজেকে দাঁতস্থ করল। কবিরকে বলল, পানি কিনে আনো। কবির চলে যায়। রায়হান প্রমুখ বলল, লাশ নামানোর ব্যবস্থা করো। পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী দেখব সত্যি কাহিনী কি। রায়হান কপাল কুঁচকে চটপট উত্তর দেয়, পুলিশ ছাড়া লাশ নামানো যাবে না। প্রমুখ বলল, সাব্বাস রায়হান, মাথায় বুদ্ধি আছে। কেক থেকে ফোন বের করে কল করলো এক পুলিশ অফিসারকে। সে বারবার প্রমুখের উপর যত সব মামলা হয় সব মিটিয়ে দেয়। রিসিভ হতে এপাশ থেকে প্রমুখ সালাম দিয়ে বলল, ফ্রি আছেন? হ্যাঁ, ফ্রি আছি। কি খবর প্রমুখ চৌধুরী? হঠাৎ কি মনে করে? সিরিয়াস কোনো কেস? আপনাকে টেক্সট করছি, চলে আসুন। এরপর সব বলছি, সাথে 2-3 জন অফিসার নিয়ে আসবেন। প্রমুখ কথা বলে কল রাখলো। রায়হানের সাথে আরও দুটো ছেলেকে বসিয়ে রেখে সে চলে যায় গাড়িতে। কবির মাত্রই পানি নিয়ে যাচ্ছিল। প্রমুখকে চিন্তিত মুখে বসতে দেখে বলে, চলে আসলেন স্যার, যাবেন না? প্রমুখ সিটে মাথা এলিয়ে চোখ বন্ধ করলো। দীর্ঘশ্বাস ফেলে বলল, না, হোটেলে চলো, শাওয়ার নিব। কবির কাসুমাসু করলো প্রশ্ন করতে, কিন্তু প্রমুখকে আরামে বসতে দেখে দমে যায় সে। গাড়ি নিয়ে চলল হোটেলে। সিরাতের আজ ভার্সিটি বন্ধ। বারান্দায় পুলের টপে পানি দিচ্ছে। তখনই কলিং বেলের শব্দ এলো। হাতের জগ রেখে দরজা খুলে দেখলো বাসার মালিকের বউ দাঁড়িয়ে। মৃদু হেসে সালাম দিল সে। মনে মনে তারিখ গুনতে থাকে। আজ মাসের 7 তারিখ। এই বাসার নিয়ম, মাসের শুরুতে 5 দিনের মধ্যে বাসা ভাড়া দিতে হবে। মহিলাটি সালাম নিয়ে মুখে অসন্তুষ্ট ভাব ফুটিয়ে বলল, আজ কত তারিখ মনে আছে? সিরাত মাথা উপর নিচ করে। মনে আছে তার, কিন্তু টিউশন বেতন এ মাসে সে পাবে না, মাত্রই শুরু করলো। দুর্ঘটনায় পড়ল সিরাত।
দরজার সামনে থেকে সরে দাঁড়িয়ে বলল, জি ভিতরে এসে কথা বলুন। ভিতরে যাওয়ার জন্য আসিনি মেয়ে, বই বই করে নোটিশ বোর্ডে লিখে দিয়েছি। চোখে দেখোনি? মিস যায় না কেন বেতন দিতে? আন্টি কোনো মাসে তো মিস যায় না, তাছাড়া মায়ের অপারেশন হলো, এজন্যই মাসে হাত খালি। আমাকে 1 সপ্তাহ সময় দিন, ক্লিয়ার করে দিব। সিরাতের কথায় তেতে ওঠে তিনি। তার গমগমে গলায় আওয়াজে তয়মা খানম আস্তে ধীরে হেঁটে আসে। বাড়িওয়ালাকে দেখে বোঝা যায় সে। তপ্ত শ্বাস ফেলে বলে, ভাবি মেয়েটা একাই সংসার সামলাচ্ছে, এই মাসে অন্তত একটু সময় দিন। আমাকে আসতে হয় কেন? সামান্য 4,000 টাকাও হাতে থাকে না। জামাই বাড়ি চলে যাবে, ঝামেলাই শেষ। এত বড় মেয়ে এখনো বাসায় রেখেছেন কেন? পাত্র পাচ্ছেন না? আমাকে বলুন, ভালো দেখে কোথাও দিয়ে দেই। আপনিও মেয়ের জামাই বাড়ি সুখে থাকতে পারবেন। মহিলার কথায় তেতে ওঠে সিরাত। তাইমা অপমান বোধ করে মাথা নিচু করে। মহিলাটি কোন কথা থেকে কোন কথায় যায়। সিরাত দাঁত কটমট করে রাগে পুষে বলে উঠল, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না আন্টি, বাসা ভাড়া পেয়ে যাবেন 3 দিন পর। প্লিজ আবার চলে যান। মহিলা রক্তচক্ষু নিক্ষেপ করে বলে, আমার বাসায় থেকে আমাকে চলে যেতে বলো? অসভ্য মেয়ে, থাকতে এসেছি নাকি আমি? ভালো কথা বললেও গায়ে লাগে। মহিলা যা ইচ্ছে তাই বলে 3 দিনের সময় দিল তাদের। গটগট পায়ে তাদের ফ্ল্যাটে চলে যায় তিনি। সিরাত খট করে দরজা লাগিয়ে দেয়। পিছন ঘুরে তাইমার অসহায় মুখ দেখে জড়িয়ে ধরে বলল, ওই ডাইনি মহিলার কথায় মন খারাপ করবে? আমি জানি আমরা কেমন, আর কারো জানার প্রয়োজন নেই। ইচ্ছে করছিল ওর দেখা পাত্রের সাথে ওই বজ্জাত মহিলাকে বিয়ে দিয়ে দেই। এতক্ষণ মন খারাপ থাকলেও আবার সিরাতের কথায় পিক করে হেসে ওঠে। মেয়েকে রুমি নিয়ে আদর করলো, কপালে চুমু খেয়ে বলল, জিদের বসে 3 দিন সময় নিলি, এবার কি হবে? সিরাত চিন্তায় পড়ে। আসলে তো রাগে জিদে তো বলে দিল, এবার কি হবে? নতুন টিউশন সেখানে কিভাবে কালি টাকার কথা বলবে? তাছাড়া টাকা পাবে কোথায়? একমাত্র সায়রা আছে। মেয়েটা ফেরত নিতেই চায় না। রেগে চোখ লাল করে তাকায়। না, ওর থেকে এবার কোনো মতেই নেওয়া যাবে না। তার জন্য যা হওয়ার হবে। অন্য উপায় ভাবতে হবে এবার। শেষে মায়ের মুখের দিকে তাকিয়ে নরম স্বরে বলে, তুমি এটা নিয়ে চিন্তা করো না, আমি ম্যানেজ করে নিব। আর আমাদের সাথেই নিয়ে যাচ্ছি প্রমুখ। অফিসার পণে প্রমুখকে বলল। তারা কয়েক ঘন্টা আগে কুমিল্লে এসে তদন্ত করে। সারা গোয়া সার্চ করেও আসানোরও ফল পায়নি। শেষে ফোর্স নিয়ে বুট্টো লাশ নিয়ে যায় তাদের সাথেই। সেখানে যা করার করবে। গাড়িতে উঠে প্রমুখকে জানালো অফিসার। প্রমুখ বিছানায় বসে জবাব দেয়, থ্যাংক ইউ স্যার, তাহলে আমিও বাসায় যাচ্ছি। আচ্ছা চলে আসো। প্রমুখ কল কেটে কবিরকে সব গুছিয়ে আসতে বলল। রায়হানের সাথে যারা এসেছিল সবাইকে প্রমুখ জানায়, এখানে আর থাকার দরকার নেই, সবাই আজই রওনা দাও। রায়হান মাথায় জাকিয়ে গাড়িতে ওঠে। প্রমুখ রেডি হয়ে বেরিয়ে আসতে কবিরকে লাগেজ হাতে দেখতে পায়। হোটেলের বিল পরিশোধ করে গাড়িতে উঠে বসে। কবির ড্রাইভ করতে করতে বলল, স্যার মাথা ব্যথা করছে, একটু ঘুমিয়ে নিন। প্রমুখের চোখ লাল, রক্তবর্ণ চোখে বাহিরের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। তাইমা খানম সিরাতের রুমে আসে। সকালে সে ঘটনার পর থেকে সিরাত চিন্তিত। সাফওয়ান কয়েকবার কল করলেও রিসিভ করেনি, উল্টো ফোন বন্ধ করে ঘুমিয়েছে। মন ভালো নেই তার, জীবনটা কেমন ফানসেনা হয়ে যাচ্ছে দিন দিন। তাইমা খানম মেয়ের মাথায় বিলি কেটিয়ে ভাবল, নিচ থেকে হাঁটাহাঁটি করে আসা যাক। কতদিন ঘরের বাহিরে যাওয়া হয় না, এখন সিরাত না হয় ঘুমিয়ে থাকুক, তখন সন্ধ্যা হবে হবে ভাব। তাইমা খানম গায়ের ওড়না ঠিকঠাক করে ফোন হাতে নিল। মেয়ের ঘুম ভাঙলে অস্থির হয়ে যাবে চিন্তায়। সে দরজা লক করে বাহিরে বেরোয়। কিছুক্ষণ বিল্ডিংয়ের নিচে হেঁটে গেল গলির দিকে। সেখানে হেঁটে চেনা জানা কয়েকজনের সাথে কথা বলল মন খুলে। হাসলো, আড্ডা দিল। মাগরিবের আজান হচ্ছে, এবার বাসায় ফেরা উচিত। সিরাত কল করেনি ভেবে সে মনে মনে ভাবলো এখনো ঘুম ভাঙেনি। হাঁটার গতি বাড়িয়ে দেয়। আর অল্প পথ। নিচের দিকে তাকিয়ে হাঁটার সময় খেয়াল করে পাশের বিল্ডিং থেকে কারো চিৎকারের আওয়াজ আসছে। প্রথমে বোর শুনেছে ভেবে তাইমা খানম সামনে এগিয়ে যায়। মুহূর্তে কারো আত্মচিৎকারে পা আপনা আপনি থেমে যায় তার। আশেপাশের নজর দিয়ে বোঝার চেষ্টা করলো কোথা থেকে আসছে সেই শব্দ। তারপর মানুষের কথা শোনা শব্দের দিকে আস্তে আস্তে এগিয়ে যায় সে। দাঁড়ায় এক রং খসে পড়া পুরনো বিল্ডিংয়ের সামনে। শ্যাওলা পড়ে ভূতুরে বাড়ির মতো দেখতে। তারা যখন এই বাসায় প্রথম আসে তখন শুনেছিল এই বিল্ডিংয়ে ভূতের বাস। রাতে সন্ধ্যায় চিৎকারের আওয়াজ শোনা যায়। কাউকে জিজ্ঞেস করলে বলতো নিষিদ্ধ বাসা। রাত 12টায় কান্নার শব্দ আসে। তাই আমার এসব মনে পড়ে যায়, ভেতরে ভয় জন্মায়। গলা শুকিয়ে আসছে। এখন সময়ে সন্ধ্যার পর, গা সমসমে পরিবেশ। ভয়ে পিছিয়ে আসতে আবারও গগন কাঁপুনি চিৎকার। এবার দাঁড়িয়ে থাকতে পারল না তিনি। তার মনে হাজারো প্রশ্ন কি আছে সেখানে। কৌতূহলে এক পা করে বাড়ায়। যা হওয়ার হবে, আজ বুধ দেখেই ছাড়বে। দরনের বুকে আস্তে আস্তে অন্ধকার হানা দিচ্ছে। তাইমা হাতের ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে দাঁড়ালো বিল্ডিংয়ের সামনে। সেখানে অনেক লোকের কথা শোনা যাচ্ছে। তার মনে আস্তে আস্তে উত্তেজনা বাড়ল সত্যি জানার জন্য। ভিতরে দেখার জন্য আশেপাশে পর্যবেক্ষণ করতে ভাঙা দেওয়াল চোখে পড়ে। ছিদ্রতা সহজে অল্প।
মুখ ঢুকানো যাবে। তাইমা থরথর করে কাঁপতে থাকা হাত দিয়ে দেওয়াল ধরল। ছিদ্র দিয়ে চোখ দিতে গলা কাঁপল তার। নিজের অজান্তে চোখ দুটো বড় বড় হয়ে যায়। ভয়ে পায়ের তলা শিরশির করে ওঠে। প্রায় 4-5 জন মানুষের ভিড় সেখানে। দুটি লোককে কেউ বেল্টের আঘাতে ক্ষত বিক্ষত করছে সারা দেহ। পাশে দাঁড়িয়ে কেউ হাসছে, আবার একজন চেয়ারে বসে আয়েশ করে দেখছে। তাইমা খানম লোক দুটোর কষ্টে মুখ চেপে নিজেকে নিয়ন্ত্রণ করল। গলা শুকিয়ে যাচ্ছে। কিছুক্ষণ নিজের চোখে মর্মান্তিক ঘটনা অবলোকন করে মস্তিষ্কে বুদ্ধি হানা দেয় ফোনে ভিডিও করার। সে আর দেরি করল না। ভিতরের মৃদু আলোয় হালকা দেখা যাচ্ছে সবাইকে। সে ভিডিও অপশন অন করে কাপা হাতে সব ভিডিও করতে থাকে। সেখানকার চেয়ারে বসে থাকা লিডার চিল্লিয়ে বলল, আমার নামে প্রমাণ দেওয়ার শখ আজ গুছিয়ে দিব। লোকটির গায়ে ফরমাল শার্ট প্যান্ট, চেয়ারে আয়েসি ভঙ্গিতে সিগারেট ফুঁকছে। হঠাৎ সে এগিয়ে বেঁধে রাখা লোকটির বুক পকেটটায় হাতের ক্ষতবিক্ষত করতে বলল, যাকে গোল খাওয়াচ্ছি তাকে সব বলে দিতে চাস? এবার মর। সে জীবনেও জানবে না কে পিছে ছুরি ঘুরিয়েছে। লোকটি ব্যথায় ঘুমিয়ে ওঠে। কাকুতি মিনতি করে ছেড়ে দেওয়ার জন্য বলে। শেষে খুব কষ্ট বলল, ছেড়ে দেন, আজ জীবনও করব না। লোকটি ফিক করেই হাসে। বলল, বলার জন্য কুমিল্লা চলে যাচ্ছিলি আজ? এত তাড়া? আমার খেয়ে আমার গাড়ি ছুরি বসানোর জন্য উঠে পড়ে লেগেছিস? বাবা আমাকে না বলে সর্বনাশ হয়ে যেত, তাই সব কাজ 2 দিন আগেই মিটিয়ে এসেছে। তোদের উপর ভরসা নেই, না থাকলো প্রমাণ, আর না দোষ হলো আমার। কেউ জানবে না যে যতই তদন্ত করুক না কেন। শেষে আদেশ করলো এক ছেলেকে তাদের মেরে ফেলার জন্য। তাইমা খানম এসবের আগা মাথা কিছুই বুঝলেন না। লোকটির ভয়ঙ্কর মৃত্যুতে তাইমা খানম মুখে ওড়না চেপে পুপিয়ে ওঠে। এতদিনের বানোয়াট গল্প থেকে আবার সে বুঝল, এ বাসায় ভূতের বলে যে বছরের পর বছর অসৎ এই খুন করা হয় তা মিথ্যে, বানানো গল্প। নিজেদের কার্যসিদ্ধির জন্য এবার ভিডিওটি পুলিশের হাতে তুলে দিলেই হলো। প্রথম ছেলেটাকে মারার পর দ্বিতীয় ছেলের কাছে আসতেই তাইমার হঠাৎ ফোন বেজে ওঠে। তিক্ত রিংটনে ভিতরে সবাই চমকে ওঠে। রক্তচক্ষু নিয়ে তাকায় আশেপাশে। তাইমা বরকে গিয়ে তাকায় ফোনের দিকে। সিরাত কল করেছে। সে ভয় পেয়ে যায়। সেখানে থম মেরে দাঁড়িয়ে থাকা অবস্থায় চেয়ারে বসে থাকা লোকটি উঠে গমগমে গলায় বলল, কার ফোন বাজছে? কে ফোন এনেছিস? বলিনি এখানে আসার সময় ফোন আনবি না? সবাই একে অপরের দিকে তাকিয়ে অস্থির গলায় বলল, বস, এখানে কারো কাছে কেউ আছে, অন্য কেউ আছে। লোকটি রেগে যায়। দাঁতে দাঁত চেপে হিংস্র হয়ে চিৎকার করেই বলল, এত বড় কার সাহস? খুঁজে বের কর, আমার সামনে নিয়ে আয়। একটু থেমে গর্জন করে উঠল, কে কে এখানে? তাইমা ভয়ে জমে যায়। সে দৌড়ানোর জন্য পা বাড়ালো, এক বিন্দুও নড়তে পারে না। অবশেষে সবাইকে অশ্রাব্য ভাষায় গালি দিয়ে বাহিরে আসতে দেখে তাইমা খানম এদিক ওদিক না দেখে দৌড় লাগায়। তখনও ফোন বেজেই চলছে। শেষে কেটে এলোমেলো পায়ে দৌড়ানো শুরু করে। হঠাৎ পায়ে কিছুর আঘাতে সে জুতো ফেলে দিয়ে পিছনে একবার তাকিয়ে দৌড়ায়। তার পা কাঁপছে। এবার ধরা পড়লে রেহাই নেই, বেঁচে ফেরাই অসম্ভব। পেছন পেছন লোকগুলোর পায়ের আওয়াজ ভেসে আসছে। তাইমা নিজের সর্বশক্তি দিয়ে খুব কষ্টে আসলো বাসার সামনে। পেছন ঘুরে দেখতে পায় লোকগুলোর ছায়া দেখা যাচ্ছে। তাইমা খানম ভয়ে ফুফিয়ে সিঁড়ি বেয়ে উঠল। থরথর করে কাঁপতে থাকা হাত দিয়ে অনবরত কলিং বেল বাজায়। লোকগুলো তাইমা খানমকে অনুসরণ করে সে বিল্ডিংয়ে এসেই থামে। এপাশ ওপার জহুরি চোখে পর্যবেক্ষণ করে কাউকেই পায় না। তবে তারা চেহারা দেখেছে যখন পিছনে ঘুরেছিল তাইমা। শেষে না পেয়ে তাদের বসকে কল করলো। বস, রাস্তার মাঝে 2 নম্বর বাসার নিচে আমরা। এদিকে দৌড়ে আসতে দেখলাম, এখন আর পাচ্ছি না। কয়েক মিনিট খোঁজ, আমি আসছি। ওই বিল্ডিংয়ের সবার ইনফরমেশন চাই। তখনই তাদের বসের পাশ থেকে এক লোক বলল, এই জুতা বাহিরে পাওয়া গেছে স্যার। লোকটি বাঁকা হেসে ফোন কাটল। সিরাত দরজা খুলে মায়ের বহার্ত চেহারা দেখে কপাল কুঁচকে তাকায়। সে ঘুম থেকে উঠে সারা রুমে তাইমাকে না দেখেই পাগল পাড়া হয়ে গিয়েছিল। তাই তো ফোন করেছে একের পর এক। তাইমা খানম হঠাৎই ছোট বাচ্চাদের মতো মেয়েকে জড়িয়ে ধরে পুপিয়ে কেঁদে ওঠে। সিরাত এক আকাশ বিস্ময় নিয়ে তাকায় মায়ের দিকে। কি হলো তার মায়ের? এভাবে কাঁদছে কেন? তার সারা দেহ ঘামে জবজবে, পায়ে ময়লা, জুতো নেই। তবে কি কোনো দুর্ঘটনা হয়েছিল? সিরাত অস্থির হয়ে যায়। বা হাতে দরজা আটকে রুমে আসলো মাকে নিয়ে। নিজে থেকে ছাড়িয়ে নিয়ে বলল, মা কথা বলো, এভাবে কাঁদছো কেন? কেউ কিছু বলেছে? তাইমার চোখে ভাসছে এখনও সেই দৃশ্য। মেয়েকে কিভাবে বলবে সে? একটুর জন্য তার জান ফিরে এসেছে ঘরে, নয়তো মেয়ে থেকে চিরকালের জন্য বিদায় নিতে হতো। তবুও লোকগুলো এত সহজে ছেড়ে দিবে? তাইমা অজরে মেয়েকে ধরে কেঁদে যাচ্ছে। পুপিয়ে উঠছে বারবার, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। সিরাত অধৈর্য হলো। মনে উত্তেজনা তাইমাকে এমন ওরকম অবস্থায় দেখে। তাইমার বাহু ঝাঁকি দিয়ে বলল, তাকাও মা, আমার চোখে চোখ রাখো। কি হয়েছে বলো? ওরা আমায় মেরে ফেলবে রে সিরাত। কম্পিত কণ্ঠে এটুকু বলেই কাঁদলো তাইমা। আবারও বলল, লোকগুলোকে মেরে ফেলেছে ওরা, এখানে আর থাকবো না।
নয়তো আমাদের দুজনকেও মেরে ফেলবে। সিরাত ব্রু কিঞ্চিত করে ভাবল, গলার স্বর উঁচু করে বলল, কি হয়েছে বলবে তো? এভাবে আজে বাজে কথা বকছো কেন? তাইমা খানম অজরে একা একা কাঁদল। সিরাত একের পর এক প্রশ্ন করে গেলেও কোনো উত্তর দিল না। প্রায় 20 মিনিট পর কান্না থামিয়ে মনে মনে একবার ভাবে সব খুলে বলবে সিরাতকে, কিন্তু অবশেষে ভাবলো অযথা চিন্তা করবে, তার থেকে দ্রুত সম্ভব সিরাতকে বিয়ে দিয়ে সে ভাইদের কাছে চলে যাবে। তাইমা কাঁপা পায়ে উঠতে সিরাত বলল, তুমি বলবে না তাই তো? ওকে ফাইন, কিছু বলতে হবে না। তাইমাকে বাথরুমের দিকে যেতে দেখে সিরাত বড় বড় পা ফেলে মাকে জড়িয়ে ধরে বলল, ও মা, বলো না কি হয়েছে তোমার? কে মেরে ফেলবে? তাইমার মন গলে একটু, মেয়েকে ধরে চোখের পানি ফেলে বলল, বলবো, সব বলবো, একটু সময় দে। সিরাত সরে দাঁড়ায়। তাইমা খানম বাথরুমে গিয়ে লম্বা শাওয়ার নেয়। চোখের সামনে বাড়ছে সেই দৃশ্য। তার পেছনে ছুটে আসা কথা মনে হলে বুক দরপড় করে। মনে হয় স্ট্রোক করবে সে। গোসল করে সেদিন সিরাতকে কোনো কথাই বলল না। রাতে না খেয়ে ঘুমিয়ে যায়। ভয়ে আতঙ্কে ভয়াবহ জ্বর হানা দেয় তার শরীরে। সিরাত অস্থির হয়ে মায়ের মাথার কাছে বসলো। তাইমা জ্বরের ঘুরে বাজে বকছে। সেই ঘটনায় আওড়াচ্ছে বারবার। সিরাত জলপট্টি দিয়ে সারা রাত ভাবলো মায়ের কথা। এসব উল্টাপাল্টা কি বকছে তার মা? কিসের এত ভয়? যার পরে তার তীব্র জ্বর আসলো। সকাল 9টা তাইমার জ্বর কমে যায়। বিছানায় শোয়া থেকে উঠে বসে দেখলো সিরাত তার মাথার কাছে ঘুমিয়ে আছে। মেঝেতে পা মেলে বিছানায় মাথা গুজে পড়ে আছে। তাইমা চুমু খায় মেয়ের মাথায়। হঠাৎ ছোঁয়ায় ঘুম ছুটে যায় সিরাতের। দরপর করে উঠে বলল, জ্বর কমেছে? হাতের উল্টো পিঠ দিয়ে গলা মাথা চেক করলো তাইমা খানমের। না, জ্বর কমেছে। স্বস্তি পেল সে। তাইমা মলিন হেসে মেয়েকে দেখল, বলল, রাতে ঘুম আসনি? সিরাত নাস্তা করার জন্য বাইরে যেতে যেতে বলল, ঘুমিয়েছি, এবার নাস্তা করে আমাকে সব বলবে, নয়তো ভুলে যাব তুমি আমার মা। তাইমার বুকটা মোচড় দিয়ে ওঠে। চোখ দুটো টলমল করতে হাত দিয়ে মুছে ওয়াশরুমে যায়। স্থির করলো সব কিছুই খুলে বলবে সিরাতকে। প্রমুখ দুপুরে খেয়ে আরাম করছিল বিছানায়। সে আরাম হয়তো কবিরের সহ্য হলো না। সে রুমে উকি দিয়েই বলল, স্যার, এই ফাইলে সব আছে। প্রমুখ হেলে দুলে আসলো কবিরের সামনে। ঢিলে ট্রাউজার নাভির নিচে পড়ে আছে। খালি চওড়া বুক আর শক্ত পেটের কয়েকটি ভাঁজ স্পষ্ট। সে কবিরের আপাদমস্তক দেখিয়ে বলল, কি আছে তোর মাথা? প্রমুখের কথায় হোঁচট খেল সে। থতমত খেয়ে বলল, মেয়েটার ডিটেলস। প্রমুখ কপাল কুঁচকে তাকায়। এরপর অদর বাঁকিয়ে হেসে হাত বাড়িয়ে বলল, ও, এবার দে, অনেক সময় নিয়েছি। কবির খুশিতে গদগদ হয়ে হাতের ফাইল এগিয়ে দিল। প্রমুখ ফাইলটা নিয়ে আরাম করে বসে চেয়ারে। সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখে ঠোঁটে কামড়ে বাঁকা হাসে। বিড়বিড় করে বলল, সিরাত বেবি, অনার্স প্রথম বর্ষ, মায়ের একমাত্র সন্তান। বাবা নেই। মাসখানেক আগে মা হাসপাতালে ছিল। ইদানিং একটি ছেলের সাথে প্রায় ঘুরতে দেখা যায়। বর্তমানে বান্ধবীর সংখ্যা 1, 2 নম্বর বাসা মাওনা। সারাদিন মায়ের পাশে সময় কাটিয়েছে সিরাত। ভার্সিটিও যাওয়া হলো না। তার মাকে সেই ঘটনা নিয়ে অনেকবার জোরাজোরি করার ফলে তাইমা সব সময় চেয়েছে। সিরাতও আর অমত করেনি। বিকেলে বসে চা খাচ্ছিল তারা। তখনই কল বেজে ওঠে সিরাতের। হন্তদন্ত হয়ে ফোন হাতে নিয়ে দেখলো সাফওয়ানের কল। ছেলেটা কাল থেকে অনবরত কল দিয়েই যাচ্ছে। এখন না ধরলে কেমন দেখায়। আকাশ পাতাল ভাবে কল রিসিভ করতে ওপাশ থেকে সাফওয়ান বলল, সিরাত, আমাকে ইগনোর করছো? কতবার কল দিয়েছি খেয়াল আছে? সিরাত চোখ বন্ধ করলো। ডোক গিলে বলল, খেয়াল করিনি, মায়ের জ্বর, তাছাড়া আমারও মন ভালো নেই। সাফওয়ান মন খারাপ শুনে অস্থির হয়ে বলল, কেন, কি হয়েছে? তোমার শরীর ঠিক আছে? হ্যাঁ, পরে কল করি সাফওয়ান। সাফওয়ান অবাক হলো। সে চেয়েছে আজ দেখা করতে, তাই বলল, বের হও সিরাত, দেখা করি প্লিজ, কতদিন তোমাকে দেখা হয় না। সিরাত অপ্রস্তুত হয়ে যায়। এভাবে তাইমাকে রেখে যাওয়া ঠিক হবে না। সে নরম স্বরে জবাব দেয়, মাকে রেখে যাব না। তাছাড়া কালকের আগের দিনই দেখা হয়েছে, মনে করে দেখুন। সাফওয়ান হাল ছাড়ল না। সে বলল, আন্টির কাছে দাও, বুঝিয়ে বলছি আমি। সিরাত হতাশ হয়ে নিয়ে যায় তাইমার কাছে। হাত বাড়িয়ে বলল, সাফওয়ান কথা বলবে তোমার সাথে। তাইমা খানম খুশি হয়ে ফোনটা কানে নিয়েই বলল, কেমন আছো বাবা? ভালো আন্টি। আপনার শরীর কেমন এখন? সিরাতকে এখন একটু পাঠানো যাবে? আলহামদুলিল্লাহ, ভালো আছি। কোথায় পাঠাবো? এই তো রাস্তায়, একটু সময় কাটিয়ে দিয়ে আসবো ওকে, সমস্যা নেই। তাইমা খানম খুশি হলো। কিছু না ভেবেই সে বলে দেয়, হ্যাঁ হ্যাঁ যাবে, আমি বলছি। থ্যাংক ইউ আন্টি। আপনার শরীর খারাপ বলে সে আসতে চাইছে না। তাইমা তখন মৃদু হেসে বলল, জ্বর এখন ভালো হয়েছে, তোমরা যাও।
সাফওয়ান ফোন রেখে দিতেই তাইমা খানম সিরাতকে বললেন, রেডি হয়ে যা, সাফওয়ান রাস্তায় অপেক্ষা করবে। সিরাত নাক মুখ কুঁচকে দাঁড়িয়ে আছে, মুখে বিরক্তি বা পুটিয়েই বলল, এখন যেতে আমার ভালো লাগছে না মা। আর তুমি দেই দেই করে হ্যাঁ কেন বলে দিলে? অসহ্যকর। না গেলে আমিও কথা বলবো না। পারলে আজই বিয়ে দিয়ে দিতাম আমি তোমাকে। সিরাত বিরক্ত হয়ে রুমে চলে যায়। পিছন পিছন তাইমা এসে আদুরে স্বরে বলল তাকে, সিরাত ঘুরে আয়, তাহলে ভালো লাগবে। তাছাড়া আমি ভাবছি কাল সাফওয়ানকে ডাকবো, বিয়ের প্রস্তাব দিব। মুহূর্তে মায়ের কথায় কান গরম হয়ে যায় তার। রুক্ষ গলায় বলল, বাজে কথা বকবে না মা, নয়তো আমি যাবই না বাহিরে। তাইমা খানম দমে যান, থাক, রাতে বুঝিয়ে বলবে। এখন যেভাবে হোক সিরাতকে রেডি করাতে হবে। তাইমা আদর করে অনেক বুঝিয়ে সুঝিয়ে অবশেষে বাহিরে পাঠালো। তবে সিরাত বলে যায়, যে আসুক না কেন দরজা খুলবে না। তাইমাও মাথা জাকিয়ে সায় জানায়। সিরাত সাফওয়ান মুখোমুখি বসে আছে একটি ছোটোখাটো পার্কে। চারপাশে ফুল বিক্রি করছে কয়েকটি ছেলে মেয়ে। তাদের দিকে তাকিয়ে সিরাত ভাবছে, এই ফুলের মতো পবিত্র ছেলে মেয়েদের এখন স্কুলে থাকার কথা। মা বাবার বুকে শান্তি খোঁজার পালা, আর তারা বাস্তবতার কাজে হার মেনে ফুল বিক্রি করছে এক মুঠো ভাতের অভাবে। কিছুক্ষণ আগেই তারা দুজন এখানে এসেছে। আসার পর থেকে দেখছে প্রতিদিনের থেকে আজ সাফওয়ান বেশ চুপচাপ। তাই সিরাত আর কিছু বলেনি। বাচ্চাদের হাসি চঞ্চলতা সে উপভোগ করছে। সিরাতকে ফুলগুলোর দিকে তাকিয়ে থাকতে দেখে সাফওয়ান গলা খাকড়ি দিয়ে বলল, ফুল নিবে? এনে দেই। হঠাৎই সাফওয়ানের গলায় হুঁশ ফিরে। সামনে ঘুরে ক্ষীণ হেসে জবাব দেয়, মা না না, আমার ফুল লাগবে না। বললেই হলো, দাঁড়াও আমি নিয়ে আসছি। সিরাত হাত বাড়িয়ে থামানোর আগে সাফওয়ান বাচ্চাদের কাছে দৌড়ে যায়। সবার সাথে হেসে যতগুলো ফুল ছিল সব কিনে নিয়ে আসে। সিরাত সেদিকে তাকিয়ে থাকার সময় একটি গাড়ি বাতাসের বেগে শাঁ করে চলে যায়। হঠাৎই অল্প দূরত্বে গিয়ে গাড়িটি থামল। বাতাসের ধাক্কায় পিছন গড়ে সিরাত চোখে পড়ে গাড়ি থেকে নামা প্রমুখের মুখ। পরনে কালো শার্ট প্যান্ট, পেশিগুলো ফুলে ফেঁপে আছে, মুখে তার বাঁকা হাসি। দুহাতের সাহায্যে চুলগুলো পিছনে ঠেলে হাতা ফোল্ড করতে করতে এদিকে আসছে। সিরাত কপালে কুঁচকে তাকায়, এই ছেলে এখানে কেন? তার আকাশ পাতাল চিন্তার মাঝে প্রমুখদের সামনে দাঁড়ায়। সিরাতের পাশের ফাঁকা জায়গায় ধপ করে বসলো। সিরাত থমকে যায়, সে ভয় পাচ্ছে। নিজেকে গুটিয়ে আরও সেফে বসলো সিটে। ধরা গলায় বলল, এখানে কেন বসেছেন? ততক্ষণে সাফওয়ান দূর থেকে সিরাতের পাশে প্রমুখকে বসতে দেখে বিস্ফোরণ দৃষ্টিতে তাকিয়ে হন্তদন্ত হয়ে এগিয়ে আসে। সিরাতের কথায় প্রমুখ আরও গা ঘেঁষে বসল। একটু ঝুঁকে সারা মুখ গভীর নয়নে দেখে। গলায় দাগ বসে আছে। তার চোখে পড়তে শয়তানি হাসি হেসে আঙ্গুল বাড়ায় সিরাতের গলার কাছে। নিশ্চয়ই তারও দেওয়া এই চিহ্ন। বাহ, এই মোক্ষম সুযোগ। প্রমুখের আচরণে সিরাত কেঁপে উঠছে। ভয় জড়ানো কণ্ঠে কিছু বলার আগেই সাফওয়ান প্রমুখের হাত ঝাটকা মেরে দূরে সরায়। রেগে চোয়াল শক্ত করে বলল, মেয়ে মানুষের গায়ে হাত দেওয়া স্বভাবে দাঁড়িয়েছে? কোন সাহসে তুই সিরাতের গায়ে হাত বাড়াস? আমি হাত ভেঙে দিব। প্রমুখ রক্তচক্ষু নিক্ষেপ করে সাফওয়ানের দিকে। রাগে সারা শরীর ঘেমে যাচ্ছে তার। এই ছেলে দেখছি খুব সাহস, তার হাত জটকা মারে। সেও রাগ নিয়ন্ত্রণ না করে সাফওয়ানের কলার চেপে ধরে বলল, মাটি চাপা দিয়ে দিব। সাফওয়ান আস্তে করে নিজের কলার ছাড়িয়ে নেয়। সামনে এগিয়ে সাফওয়ান সিরাতের হাত ধরে তার পাশে দাঁড় করিয়েছে। সিরাতের চোখ টলমল, বয়ে সারা দেহ অসাড় হয়ে আসছে। প্রমুখ রাগে ফুটছে, তার সাথে লাগতে আসার স্বাদ গুছিয়ে দিত। রাগ কন্ট্রোল করার জন্য সময় নিল কয়েক সেকেন্ড। এরপর হঠাৎই কি মনে করে অদর বাগিয়ে উচ্চস্বরে হেসে ওঠে। তার কাণ্ডে ভড়কে যায় দুজন। প্রমুখ মুখটা নিরীহ ভান করে ঠোঁট পোলায়। এবার সময় নষ্ট না করেই চট করে সিরাতের গলা সে দাগে আঙুল ছুঁয়ে দিল। নিজের উপর বিশ্বাস রেখে ব্রু নাচিয়ে বলল, গলায় আমার দেওয়া চিহ্ন নিয়ে ঘুরছ? এটা তোমার বয়ফ্রেন্ড জানে? কতটা উন্মাদ ছিলাম ওই রাতে, এসবও জানা উচিত তার। তুমি সব বলবে নাকি আমি বলবো? সে দেখুক, আদরের সময় একটু কৃপণতা করি না আমি। একটু থামল। সিরাতের মুখের কাছে ঝুঁকে জোরে ফোঁ দিয়ে চট করে বলে উঠল, তাই না সিরাত? ঠিক বলেছি আমি? এতটাই ভালোবাসা যে আমার চিহ্ন নিয়ে ঘুরে বেড়াও সব জায়গায়। সত্যি কি তোমার গলার দাগ দিয়ে ছেলে দেওয়া সে যা বলছে সব কি সত্যি? উত্তর দাও সিরাত, চুপ করে থেকো না। সিরাতের বাহু শক্ত করে উচ্চস্বরে বলে ওঠে সাফওয়ান। তার রাগে সারা দেহ কাঁপছে। বাহিরের একটা ছেলে এসে যা তা বলবে, তবুও সিরাত চুপ থাকবে কেন? প্রমুখ মনে মনে ভীষণ মজা পাচ্ছে। সে উত্তর শোনার অপেক্ষায় আরাম করে বেঞ্চে বসে পায়ের ওপর পা রেখে দোলাচ্ছে। আজ এক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের বিচ্ছেদ হওয়ার সাক্ষী থাকবে সে। দেখবে বয়ফ্রেন্ডের রিয়াকশন কি হয়। তার চুপসে যাওয়া মুখ দেখে তৃপ্তি পাবে সে। অপমানে লজ্জায় সিরাতে চোখ দিয়ে পানি পড়ল। বুকের ভিতরের ক্ষত তাজা হচ্ছে আস্তে আস্তে।
এই কোন সত্যের সামনে পড়ল সে চেয়েছিল ভালোভাবে সাফওয়ানকে বলতে, আর এই লম্পট ছেলে এসে পাবলিক প্লেসে চিংটিয়েট করলো। মাথা নিচু করে পুপিয়ে উঠতে সাফওয়ান সোয়াল শক্ত করে বলল, তার মানে কি আমি বুঝে নিব যা বললো সব সত্যি? কথা শেষ করে ঝাটকা মেরে বাহু ছেড়ে দেয়। সারা মুখ রাগে লাল হয়ে আসে। এক হাত কোমরে দিয়ে শ্বাস ফেলল কয়েকবার। এরপর সিরাতের থুতনি ধরে নরম গলায় বলে, সিরাত কথা বলো, একবার মুখ ফুটে বলে এসব মিথ্যে, তোমার গায়ে ফুলের টোকাও পড়েনি। একটু থেমে অগ্নিদৃষ্টিতে তাকায় প্রমুখের দিকে, বলল, তারপর দেখো এই ছেলের কি হাল করি। প্রমুখ তেতে উঠে সাফওয়ানের সামনে তেড়ে গিয়ে বলল, কি করবি? মিথ্যে হলে তো করবি, কিন্তু আফসোস তোর প্রেমিকা আমার রুমে মধু খেতে চায়। এবার চুপ করে থাকতে পারল না সাফওয়ান। প্রমুখের কলার চেপে খেপে বলল, চুপ, সিরাতকে নিয়ে আর একটাও বাজে কথা সহ্য করব না। মাত্র তো বলা শুরু করলাম। ইস, তোর পোড়া কপাল, বিয়ের আগেই আমি সব দেখে ফেলেছি। উফ, এত হট, গরমে এসিও কাজ করছিল না। একটু থেমে বড় করে শ্বাস ফেলে বলল, সিরাতকে সামলানোর জন্য আমার মতো প্রমুখের দরকার। তুই একটা লেদা বাচ্চা, তুই বরং কবিরাজ বাড়ির 7 তলা থেকে চিকিৎসা নে, শরীরে এনার্জি ফিরিয়ে আন, তারপর ভেবে দেখবো সিরাত কাকে রিজার্ভ করে। কথা শেষে সাফওয়ানের দিকে তাকিয়ে দেখল, কষ্টে চোখ মুখ লাল। সাফওয়ান প্রমুখকে পার্সোনা চিবিয়ে খাবে। সে চায় না পাবলিক প্লেসে কিছু হোক, আগে সত্যি জানতে হবে। প্রমুখ স্বাভাবিক কণ্ঠে বলে, টাকা আছে নাকি লাগবে? নিতে পারিস, আমার টাকার অভাব নেই। মন আমার ভারী নির্দয়, কোনোভাবেই চায় না বিয়ের রাতে তোর বউ পালিয়ে যাক। দরকার হলো সব খরচ আমার, তবু উন্নত চিকিৎসা করে এনার্জি বাড়া, না হলে কিন্তু বউ টিকবে না। সাফওয়ান তেড়ে গেল, কলা চেপে চোয়াল শক্ত করে বলে, এতক্ষণ ধরে যা খুশি বলেছিস, চুপ ছিলাম, আর একটা শব্দ করলে মেরে ফেলবো। আমার এনার্জি আছে কি নেই তোকে দেখাতে হবে। প্রমুখ চোখ মুখ কুচকে বলল, ছি, আমার কোনো ছেলেদের প্রতি ইন্টারেস্ট নেই। এই দূরে যা, আমাকে স্পর্শ করে অপবিত্র করিস না। এই দেহে মেয়ে ছোঁয়া লাগবে শুধু, তোর মতো বাজে ছেলে নয়। তোর দেখছি চরিত্র সমস্যা, এর জন্য তো সিরাত আমার কাছে গিয়েছিল। তুই দিতে পারিস না বুঝেছি, হাত ধরতেও কাঁপিস। সিরাত অশ্রুসিক্ত চোখে তাকিয়ে থাকে প্রমুখের দিকে। এখানে বাজেভাবে বিশ্রী কথাগুলো বলতে পারলো। কাপা পা দুটো অবশ হয়ে চট করে সিরাত মাটিতে বসে পড়ে। সাফওয়ান খেপে গেল, সে প্রমুখকে মারতে চায়। এবার নাক বরাবর ঘুষি মারল। দুজনে দস্তাদস্তিতে সিরাত উঠে দাঁড়ায়। দুজনকে টানলেও কাজ হলো না। সাফওয়ান রীতিমতো প্রমুখকে আক্রমণ করতে যাচ্ছে। সিরাত অবশেষে দুজনের মাঝখানে গিয়ে বলল, স্টপ, কি হচ্ছে এসব? আমি কি খেলার পুতুল? দুজনে যা বলবে মেনে নিব, পাবলিক প্লেসে সিনক্রিয়েট করবেন না। এরপর সাফওয়ানের দিকে তাকিয়ে হাতের পিঠে চোখ মুছে বলল, হ্যাঁ, এসব কিছু সত্যি। নিরুপায় ছিলাম আমি, মায়ের অপারেশনের জন্য 1 টাকাও ছিল না আমার কাছে। তাই ওই রাতে আর বলতে পারল না সিরাত। দুহাতে মুখ চেপে ডুকরে কেঁদে ওঠে। বেঞ্চে ধপ করে বসলো। সাফওয়ান চরম অবাক হয় তার দিকে তাকিয়ে। প্রমুখ দাঁত কটমট করে তাকায় সাফওয়ানের দিকে। এবার বুঝ কেমন লাগে, তবে সিরাতের জন্য অল্প হলেও মন কাঁদল। তার মা নেই। মা বেঁচে থাকলে সে চাইতো যেভাবে হোক চিকিৎসা করাতে। তাকিয়ে রইল নাক টেনে কাঁদতে যাওয়া মেয়েটির দিকে। মাকে বুঝি সবাই খুব ভালোবাসে। সিরাত হেসকি তুলে কাঁদছে। আমাকে ক্ষমা করে দিবেন, আমি বলতে চেয়েছি আপনাকে, কিন্তু এভাবে বলতে হবে ভাবতে পারিনি। আমি একজনের সাথে ঘনিষ্ঠ হয়েছি, এরপরেও আমাকে বিয়ে করবেন? অন্তত আমার পক্ষে সম্ভব নয় আপনাকে ঠকানোর। আমি এভাবেই মাকে নিয়ে বাকি জীবন কাটিয়ে দিব। এরপর দাঁতে দাঁত চেপে মুখের সামনে দাঁড়িয়ে বলল, মেয়েদের সফট কর্নার নিয়ে কখনো বাজেভাবে বলবেন না। আমার পরিস্থিতি না জেনে কেন এভাবে বললেন? আপনি আমার কে? মেয়েদের সম্মান দিতেও এত দ্বিধা? এর জন্য কখনো কেউ আপনাকে ভালোবাসবে না, সবাই ঘৃণা করে যাবে। ভালোবাসা জয় করতে হয়, তাদেরকেও ভালোবাসতে হয়। ভালোবাসা শব্দটা যেমন মিষ্টি তেমনি সুন্দর, ঠিক তেমনি কেউ কাউকে একবার ভালোবেসে ফেললে সে বাঁধন থেকে সরে যেতে পারে না। অদ্ভুত এক মায়ার টানে তার কাছে বারবার ফিরে আসে। এই যে প্রতিদিন মেয়েদের সাথে বেড শেয়ার করেন, এটা আপনার শরীরে তৃপ্তি হলেও মনের খোরাক মেটাতে পারেনি। মনের খোরাক মেটানোর জন্য শরীর লাগে না, একটু ছোঁয়া একটু সঙ্গ হলেই হয়। আজ আমাকে যেভাবে অপমান করলেন, নেক্সট টাইম আশা করব অন্য কোনো মেয়েকে এভাবে বলবেন না। হয়তো কেউ কেউ আমার মতো অসহায় হয়েও যায়। এই পৃথিবীতে আপনার টাকা আছে, আপনি সুখী, কিন্তু মনের মাঝে শান্তি নামক শব্দ আদৌ কি আছে? আমার না টাকা না থাকলেও মায়ের ভালোবাসায় আমি সুখী, শান্তিতে দুমুঠো ভাত খেয়ে দিব্যি আছি। সিরাত একদমই কথা বলে বড় শ্বাস নেয়। সাফওয়ান ব্যথিত হৃদয়ে চলে যাচ্ছে। তার মনের সুপ্ত ভালোবাসা আজ একটু একটু করে ভাঙছে। সিরাত এরকম কাজ করেছে সে ভাবতেও পারেনি। রাগে ইচ্ছে করছে সব তছনছ করে দিতে। সিরাত মলিন হাসল। বাহ, আজ প্রমুখ একটু হলেও উপকার করলো। সে মানুষ চিনতে পেরেছে। অতীত যেন কয়জনই বা থাকে। প্রমুখ সোয়াল শক্ত করে মাটির দিকে তাকায়। এই মেয়ে ভালোবাসা শেখায়। ভালোবাসা কেমন হয়? মাকে খুব মনে পড়ছে তার।
হাত মুষ্টিবদ্ধ করে বেঞ্চে বসে আছে। সিরাত বেঞ্চ থেকে পার্স হাতে নিয়ে ক্ষীণ হেসে বলে, থ্যাঙ্কস, একটু হলেও উপকার করেছেন, ভালো থাকবেন। কথাটা বলে বাসার দিকে যায়। প্রমুখ তাকিয়ে রইল নিমেষে। মেয়েটা হাসলে গজদাঁত বের হয়। আসলে একাকিত্ব জীবনের শান্তি দেখা মেলেনি। দীর্ঘশ্বাস ফেলে প্রমুখ। আকাশের দিকে তাকিয়ে বলে, ভালোবাসা কি মা, শিখিয়ে দিলে না? হৃদয়ের ক্ষতগুলো এই মেয়েটা তার মাকে বলতে পারে, আমি কাকে বলি? শুধুই বয়ে বেড়ায় সারা জীবন। ওই মেয়ে আমাকে সুখ, মায়া, ভালোবাসা শিখাবে? এমনি কপাল কুঁচকে যায় তার। বিড়বিড় করে বলে, ভালোবাসা। সিরাত বাসায় পুষে রুমে গেল কোনো রকমে। দরজা বন্ধ করে অজরে কেঁদে ওঠে। এতগুলো মানুষের সামনে খারাপ কথা বলতেও দ্বিধাবোধ করলো না ওই ছেলেটা। বিছানায় মুখ গুজে হেঁচকি তুলে কাঁদল। মনের ব্যথাগুলো উপড়ে দিল সব বালিশে। তাইমা খানম একা বাসায় এতক্ষণ ভয়ে ভয়ে ছিল। মেয়ে আসার পর যাও মনে শান্তি পেল। এভাবে দরজা আটকে দেওয়ায় আরও কষ্ট বাড়ল তার। তবে কি সাফওয়ান কিছু বলেছে? সে ভেবেছিল সিরাতকে এখন কালকের কাহিনী খুলে বলবে। ফোনে রেকর্ড করা আছে। তাকে একবার খুঁজে পেলে রেহাই নেই। সে অস্থির হয়ে মেয়ে চিন্তায়। দরজায় করাঘাত করে বলল, সিরাত কি হয়েছে? দরজা খোল। সিরাত কোনো জবাব দিল না। তাইমা খানম উচ্চস্বরে ডেকে চলল, সিরাত দরজা খুলবি না? তোর সাথে আমার কথা আছে মা, একবার দরজা খোল। না সিরাত দরজা খুললো আর না রাতে ভাত খেলো। বিকেলের ঘটে যাওয়া কাহিনীতে সে সুপচে গেছে। এরকম মানুষ থাকে না, যারা অল্প অপমানে ভিতরে ভেঙে চুরে চুরমার হয়ে যায়। ঠিক তেমনি সিরাত। মানুষের নেগেটিভ কথা তার হৃদয়ে বাজেভাবে আঘাত করে। এই দৃশ্য চোখে ভাসে। জীবনে যত স্বপ্ন ছিল সব তছনছ হয়ে গেল হঠাৎ ঝড় এসে। তাইমা খানম শেষে হাল ছেড়ে দেয়। মেয়ে দরজার বাহিরে নির্গুম রাত কাটিয়ে দিলেন তিনি। সিরাতের বলা কথাগুলো সারা রাত ভাবল প্রমুখ। বারান্দার সোফায় আয়েশ করে বসে কফি খেতে খেতেই ভাবছে, আসলেই তো তাকে কেউ ভালোবাসে না। প্রতিদিনের মতো আজ একটি মেয়ের আসার কথা ছিল তার রুমে, কিন্তু মেয়েটির সমস্যার জন্য আসতে পারেনি। অন্য কোনো দিন হলো প্রমুখ উম্মাদের নেই আচরণ করত, কিন্তু আজ সে চুপচাপ। রাত কাটলো তার সিরাতকে ভেবে। নিশ্চুপে কল্পনা করলো লাল বউ। তার মা বাবার এক কপি বিয়ের ছবি ছিল তার কাছে। সেই কথা মনে হতেই রুমে যায় হন্তদন্ত হয়ে। ওয়ারড্রপ থেকে বের করলো সেই ছবি। কিশোরী মায়ের রূপ ছিল চোখ ধাঁধানো। লাল শাড়িতে মাথায় ঘোমটা, মুখে যা কোনো মেকআপ নেই, হাত ভরা চড়ি, নাকে নাকফুল, কানে গলায় স্বর্ণের গহনায় রূপ যেন দ্বিগুণ বেড়ে গেছে। বিয়ের দিন মেয়েদের সৌন্দর্য বৃদ্ধি পায়। বাবা বুঝি এই রূপ দেখে পাগল হয়েছিল। প্রমুখ হাসল, চুম্বন করলো সেই ছবিতে। এরপর সোফায় বসতে মনে পড়লো একটি কথা। বিড়বিড় করে বলল, সিরাতকে এই সাজে আরও দ্বিগুণ মোহনীয় লাগবে। মুখটা থাকবে কান্না মিশ্রিত, কাজল কালো, চোখে পানি, ঠোঁটে লাল টকটকে লিপস্টিক, হাত ভর্তি চুড়ি, এ যেন পাক্কা গড়ওয়ালি। তার অদ্ভুত ভাবনাতে সে নিজে বিস্ময় হয়। প্রমুখ ভাবছে মায়ের মতো সাজে সিরাতকে কেমন লাগবে। মেয়েটাকে এ সাজে সামনাসামনি দেখতে ভীষণ ইচ্ছে হলো। অবাধ্য অনুভূতিগুলো রাতের আধারে ঘিরে ধরল তাকে। সে বরকে চাই। এসব কি ভাবছে সে? রাতারাতি মেয়েটা জাদু করলো না তো? বারবার এপাশ ওপাশ মাথা জাকিয়ে নিজেকে ধাতস্থ করে। রুমের চারপাশে হাঁটাহাঁটি করে এক ভয়াবহ সিদ্ধান্ত নিয়ে নিল এক রাতেই। তাছাড়া সে ঘুমাতে পারছে না। ঘুম চোখে ধরা দিচ্ছেই না। প্রমুখ দীর্ঘশ্বাস ফেলে সোফায় গুটিসুটি হয়ে শুয়ে পড়ে। সকাল তখন 12টা। শেষ রাতের দিকে ঘুমানোর ফলে উঠতে বেশ দেরি হয়েছে। সে উঠে ফ্রেশ হয়ে কবিরকে জরুরি তলবে বাসায় ডাকে। জুলেখাকে নাস্তা আনতে বলল। রায়হানকে কল করে বলল, বিয়ে করতে কি কি লাগে রায়হান? হঠাৎ আকস্মিক কথায় খানিক বরকালো সে। থতমত খেয়ে বলল, জি স্যার। কপাল কুঁচকে দিল এক ধমক। জি স্যার, জি স্যার মানে কি? তোর কাছে রাখ জি স্যার। তুই আমাকে 30 মিনিটের ভিতরে সব ব্যবস্থা করে বাসায় পাঠিয়ে দিবি। রায়হান আবারও বলল, জি স্যার। প্রমুখ রেগে যায়। কয়েকটা গালি দিয়ে বলল, একটা ছবি পাঠাবো, সে অনুযায়ী সব কিনে নিয়ে আসবি। কালার ডিজাইন সবই একই হওয়া চাই, নয়তো তো চাকরি আউট। রায়হান আবারও জি স্যার বলতে দাঁত কটমট করে কল কেটে দেয়। আহাম্মক। জুলেখা নাস্তা নিয়ে আসতে প্রমুখ একটা ব্রেড হাতে নিল। এরপর বেশ গম্ভীর স্বরে বলল, এখন সোজা গোসল করে একটা দামি শাড়ি পরে আয়। জুলেখা বেবাসাকা খায় এমন কথায় কিছু না বুঝতে পেরে বলল, শাড়ি পরবো কেন? প্রমুখ খাওয়া থামিয়ে বলল, আমি বলেছি তাই, খুব দেখতে ইচ্ছে করছে। প্রমুখের স্পর্শ কথায় লজ্জায় লাল হলো জুলেখা। এসব কি বলে ভাইজান? লজ্জায় লাল গাল দুটো লুকাতে সে সত্যি সত্যি তার জন্য বরাদ্দকৃত রুমে চলে যায়। কবিরের আসতে আসতে দুপুর হলো। তাকে প্রমুখ আরও কাজ দিয়েছিল, তার নিজস্ব গাড়িটা ফুলে ফুলে সাজাতে, একদম বরযাত্রীর গানের মতো। প্রমুখের কথা মস্তিষ্কে না গেলেও উচ্চস্বরে কয়েকটা দমক খেয়ে সব কাজ কমপ্লিট করতে হয়েছে। প্রমুখের রুমে এসে দাঁড়াতে তার চক্ষু সড়ক গাছ। খয়েরি শেরওয়ানিতে সাদা পশা গায়ে স্নিগ্ধ লাগছে। মাত্রই গোসল করেছে সে।
এর ফলে চুল থেকে পানিও পড়ছে তার। হেয়ার ড্রায়ার নিয়ে চুল শুকাচ্ছে সে। কাটা ব্রু দাড়িতে আজ যেন সব লাবণ্য ফুটে উঠেছে। এই কবিরের জীবনে আজ প্রথম এভাবে দেখল সে। মনে মনে মাশাল্লাহ পড়েই বলল, কুনজর থেকে স্যারকে রক্ষা করো আল্লাহ। এভাবে বাহিরে গেলে সব মেয়েরা আজ চোখ দিয়ে গিলে খাবে। অতঃপর কথা বলে মুহূর্তে কপাল ভীষণ রকম কুঁচকে যায়। বিস্ময়ে সারা মুখ থমথমে আকার ধারণ করে। চোখ বড় বড় করে রুমে এসে প্রমুখের পিছনে দাঁড়ালো। অস্থির চিত্তে বলল, স্যার আপনি শেরওয়ানি কেন পরেছেন? প্রমুখ জবাব দিল না। বলদ, বিয়েতে মানুষ কি পরে? অবশ্যই শেরওয়ানি। জীবনে একটা মাত্রই বিয়ে, তাও আবার এত বছর তীব্র নিন্দা জানানোর পর। আজ একটু মন চাইছে অমনি সায় দিয়েছে সে। কখন আবার তার ভিতরে মন তার সাথেই বিরোধিতা করবে, বলবে বিয়ে করিস না, এসব পাগলের কারবার। তুই সুস্থ মানুষ, তখন দেখা যাবে লাল বউ দেখার স্বপ্ন চিরকাল স্বপ্নই রয়ে যাবে। এখন মন যা চায় তাই করবে প্রমুখ। সে চুল শুকিয়ে আশ্রয় নিল। ততক্ষণে জুলেখাও যথেষ্ট সেজে এসেছে। লজ্জায় মরিমরি হয়ে প্রমুখের রুমে উকি দিল। তখনই চোয়াল ঝুলে ধপ করে মেঝেতে পড়ল। এ কি দেখছে সে? প্রমুখ বর বেশি কেন? মনে জাগলো তবে কি প্রমুখ তাকে বিয়ে করবে? লজ্জায় আড়ষ্ট হয়ে নিচু হয়ে দাঁড়িয়ে রইল সে। ইস, কি যে হচ্ছে এসব! প্রমুখ হাতে গড়ি পড়ে নজর দিল কবির আর জুলেখার দিকে। কবিরকে গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে আর জুলেখাকে লজ্জা পেতে দেখে বলল, আশ্চর্য, বিয়ে করব আমি, তোদের কি হলো? মনে হচ্ছে লজ্জায় নীল সাগর হয়ে যাচ্ছিস সব। আজ আমার বাসর নাকি তোদের? জুলেখার কান গরম হয়ে যায়। বাঁশর শব্দ কানে যেতে গরম ধোঁয়া বের হলো। সে টিকতে না পেরে দৌড়ে পালিয়ে যায়। কবির থম মেরে দাঁড়িয়ে আছে, ঠোঁট দুটো আলাদা। প্রমুখ বিরক্তি হলো এসব দেখে। তাকে কি ভালো দেখাচ্ছে না? কিছু বলছে না কেন? কবিরের সামনে দাঁড়িয়ে কটমট করেই বলল, আমাকে কি সুন্দর দেখাচ্ছে না? বড় বড় করে তাকিয়ে আছিস কেন? কুনজর দিচ্ছিস? কবিরের হুঁশ ফিরে থতমত খেয়েই বলল, জি স্যার, খুব সুন্দর লাগছে, কিন্তু বিয়েটা কার স্যার? আমি বাদে এই রুমে কেউ আছে? গমগমে আওয়াজে কবির দমে যায়। সুফরে যাওয়া গলায় বলল, কিন্তু কাকে করবেন স্যার? মুখে মুখে তর্ক করিস না হামক। আর একটা শব্দ করলে ঘুষি মেরে নাক ফাটিয়ে দিব। প্রমুখ কথা বলা শেষে হাত ঘড়ি দেখে বলল, কাজীকে ফোন দে, আসতে না চাইলে তুলে আনবি। 2টার মধ্যে আমার চোখের সামনে দেখতে চাই। কবির দমে যায়, মাথা জাকায় উপর নিচ, কিন্তু মনে খুঁতখুঁতি থেকেই যায়। কয়েক মিনিট দাঁড়িয়ে শেষে মুখ খুলেই কাসুমাসু করে বলল, বউ, আপনার বউ কোথায় স্যার? প্রমুখ কটমট করে তাকায়। কবিরের একটার পর একটা প্রশ্নে ইচ্ছে করছে এখানেই তাকে মেরে ফেলতে, কিন্তু না, আজকে সে আর কিছুই করবে না। আজ পবিত্র দিন, সে শুভ কাজে যাচ্ছে। তাই নিজেকে নিয়ন্ত্রণ করে কথায় ক্রোধ মিশিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, কবুল বলার পরেই দেখতে পারবি, পারলে তোর কোলে বসিয়ে রাখবো, তখন আত্মা মিটিয়ে দেখিস। এবার চল। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে অল্প স্বল্প প্রেমের গল্প। এটা গল্পের দ্বিতীয় অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।